অ্যাজ এ হোল টাইমে হয় না, সেই জন্য এটা দেখানো যায় না। ঠিক আছে, তোমরা খাতা কলম নিয়ে নিও কিন্তু, হ্যাঁ, যেগুলো যেগুলো বলি নোট করে রেখো। প্রথমে কি, এখান থেকে শুরু করেন, কেটে কেটে ভিডিও করেন। হ্যাঁ, প্রথমে হলো, বাবু আমি এখানে হাসপাতালে একজন ডক্টর, আমি তোমাকে একটু দেখবো, ব্যথা পেবে না, হ্যাঁ ভয় পেও না, ব্যথা পেলে আমাকে বলো, জাস্ট পারমিশন। আর খুব ছোট বেবি হলে মাকে বলতে, মা আমি আপনার বাবুকে একটু দেখছি, হ্যাঁ আমি এখানকার একজন ডক্টর। তোমরা যে বলো যে আমরা এখানে একজন স্টুডেন্ট বা এই ধরনের বলা দরকার নাই, ঠিক আছে, ডক্টর পরিচয় দিবা তাহলেই হবে। আচ্ছা, আমার যেটা ছিল সেটা হলো মাথা থেকে পা পর্যন্ত, মাথা থেকে শুরু করব, পা থেকে শেষ করব, একটা কিছু বাদ যায় না সেটাতে। আচ্ছা, প্রথমে মাথা থেকে, এবার মাথায় আমরা দেখে দিলাম কোনো লিম্ফ নোড বা কোনো কিছু আছে কিনা মাথার মধ্যে। ঠিক আছে, ছোট বেবি হলে ফ্রন্টানাইটা আমরা দেখে নিচ্ছি, পোস্টিরিয়র অক্সিপিটালটা দেখে নিচ্ছি। নিচে বেবি হলে আমরা দেখবো, ওএফসি মেজার করব, ওএফসিটা মেজার করে পরে বলতে থাকবো যে আই ওয়ান্ট টু প্লট ইট অন দ্য চার্ট। ও যেহেতু 5 বছরের বড়, সো ওরটা লাগবে না। তাহলে মাথা থেকে এভাবে দেখলাম পুরো হাতে কিছু লাগে কিনা। তারপরে ফন্টানেলটা ছোট থাকলে, সাধারণত 2 বছর নিচে ফন্টানেল ওপেন থাকে, তখন আমরা ফন্টানেলটা দেখলাম। তারপরে টেম্পারেচার কপালে দিয়ে এভাবে, যদি তোমার রেজড হয় তুমি মুখে বলবো যে আই ওয়ান্ট টু মেজার দ্য টেম্পারেচার, সাথে থার্মোমিটার থাকে, কিন্তু যেহেতু টাইমে হয় না, সো তুমি দেখাবা যে তোমার কাছে থার্মোমিটার আছে। জ্বর দেখলা, দেখে তারপরে জন্ডিস, হাতটা আমার হাতের দিকে তাকাও বাবু, হ্যাঁ আই ওয়ান্ট টু সি ইট ইন ব্রড ডে লাইট এক্সামিন। ঠিক আছে, জন্ডিসটা ব্রড ডে লাইটে করতে হয়। তারপরে এনিমিয়া, উপরে তাকাও, আগে আগে করবা না ও এক্সপার্ট, উপরে তাকাবে। তারপরে হলো নাক, নাকের মধ্যে আমরা দেখে ফেলবো, নাক দেখার সাথে সাধারণত কোনো ইনফ্ল্যামড আছে কিনা বা কোনো প্রবলেম আছে কিনা। কানে দেখি কোনো ডিসচার্জ আছে কিনা, পাসটাস। কানটা দেখো, হাতটা দেখা যাচ্ছে কিনা, এভাবে ধরে 2 হাতের মাঝখানে ধরছি, যে 2 আঙ্গুল দিয়ে ধরে আপওয়ার্ড এবং ব্যাকওয়ার্ডে টানা হচ্ছে, খুব জোরে আবার কান টেনো না, আপওয়ার্ড ব্যাকওয়ার্ড, এভাবে কানটা, আবার এই পাশটা। ঠিক আছে, টর্চ দিয়ে। তারপরে হা করো, হা করে আমরা টনসিল দেখবো, প্যালেট দেখবো, কোনো কিছু জিভের ডরসাম দেখবো, জিভটা উল্টাও, আন্ডার সারফেস দেখবো, আন্ডার সারফেসে জন্ডিস, ডরসামে অ্যানিমিয়া। তারপরে গাম দেখবো, গামে হাইপারট্রফি বা কোনো ব্লিডিং স্পট আছে কিনা। ঠিক আছে, তাহলে টেম্পারেচার গেল, জন্ডিস, অ্যানিমিয়া, তারপরে নোজ, আই, ইয়ার, ওরাল ক্যাভিটি। তারপরে আমরা বনি টেন্ডারনেস, ফেসের দিকে তাকাবো, বনি টেন্ডারনেস, রেসপিরেটরি রেট একটু কাউন্ট করে ফেলবো, 15 সেকেন্ড কাউন্ট করলেই হবে। তারপরে ডিহাইড্রেশন, একটু বড় বাচ্চা হলে তুমি সাইড থেকে বসে থাইরয়েড, বাবু একটু ঢোক গেল তো, থাইরয়েডটা দেখে নেওয়া যায় যে কোনো কিছু এন্ডাস থাকে কিনা, সাধারণত আমাদের পেডিয়াট্রিক্স এটা অতটা লাগে না। ঠিক আছে, তাহলে বনি টেন্ডারনেস, রেসপিরেটরি রেট, আর সাথে ডিহাইড্রেশনটা দেখো, হাত দেখা যাচ্ছে কিনা, দেখি ওদিকে ঘুরো তো, এই আঙ্গুল দিয়ে ধরছো আম্বিলিকাস বরাবর মাঝখানে, এইভাবে টান দিবা, ছেড়ে দিবা। ঠিক আছে, ডিহাইড্রেশন গেল। তারপরে আমরা হাতে প্রথমে লিম্ফ নোডটা দেখে নিচ্ছি, এইভাবে দেখো, অল্টার, ওর ডান হাত আমার ডান হাত, হ্যান্ডশেক, এই নাই তো, আচ্ছা, ওর ডান হাত আমার ডান হাত, দেখা গেছে, ওর ডান হাত আমার ডান হাত, দেখে এই আঙ্গুলটা এভাবে দিয়ে এদিকে মেডিয়াল, ল্যাটারাল, এপিক্যাল, সেন্ট্রাল। নামার সময় এপিট্রক্লিয়ার, এখানে এপিট্রক্লিয়ার দেখলাম, এর মধ্যে কোনো র্যাশ ট্যাশ আছে কিনা দেখলাম। সেম ভাবে বা হাতটা, এভাবে বা হাতে আমার বা হাত, ওর বা হাত আমার বা হাত, ডান হাত দিয়ে দেখছি, এইভাবে সেন্ট্রাল, এপিক্যাল, ল্যাটারাল, এবং সবার শেষে এপিট্রক্লিয়ার। ঠিক আছে, তার মধ্যে এখন আসবে হাত দেখবো, এখানে যখন লিম্ফ নোডটা দেখে এসে সাথে আমরা এখানে বিসিজি মার্ক দেখলাম, কোনো র্যাশ আছে কিনা দেখলাম, এভাবে হাত দিয়ে দেখলাম। তারপর 2টা হাত দেখবো, এখানে ক্লাবিং দেখলাম, ক্লাবিং আছে কিনা, এইভাবে আমরা পেলোড দেখবো, পামার পেলোড। ঠিক আছে, সাথে জন্ডিস, আর যদি আমার এখানে ফোলা থাকে তখন আমরা শ্যামরোড টেস্ট করবো ক্লাবিং এর, এমনিতে লাগবে না, ফোলা নাই সো দেখছি না। পাম দেখলাম, শেষ। তারপরে পালস কাউন্ট করে নিতে পারলে, এখানে কিন্তু পেরিফেরাল পালস সব দেখতে হয় না। এই কি হলো, এটা অফ করছো না, অফ করে তো, আসছে, শোনা যাচ্ছে, দেখা যাচ্ছে, জি ম্যাম। ওকে ঠিক আছে। আচ্ছা, তাহলে আমরা হাত পর্যন্ত আসলাম। প্রথমে কি করলাম, যে ডিহাইড্রেশনের পর আমরা হাতে চলে আসলাম, সেম হাতে আমরা লিম্ফ নোড দেখে নামার সময় এখানে র্যাশ দেখলাম, এপিট্রক্লিয়ার দেখলাম, আর পালস দেখলাম। ওইদিকে আবার বাম হাতে চলে গেলাম, 2টা একসাথেই এভাবে ক্রস, তোমার হাত ওর হাত সেম হাত হবে। তারপরে লিম্ফ নোড গুলো দেখে, এপিট্রক্লিয়ার দেখে নামলাম, তারপরে 2 হাত একসাথে করে
এখানে দেখলাম ক্লাবিং আছে কিনা, সাধারণত এভাবে দেখতে হয় লেভেলে বসে, এই যে বসে তুমি এক লেভেলে দেখবা যে উঁচু কিনা, উঁচু থাকলে ক্লাবিং মনে হলে আমরা শ্যামরোদ দেখবো এইভাবে দুইটা আঙ্গুল একসাথে করে। এক্সকিউজ মি ম্যাম। বলো ম্যাম, অ্যাক্সিলারি লিম্ফ নোড কি সুপাইন পজিশনে দেখবো? হ্যাঁ, এটা শেষে বলবো তোমাদেরকে, মানে যখন বেবি বসতে পারবে তখন আমরা সবার শেষে বসিয়ে দেখবো, আর যদি বেবি সিক থাকে তাহলে শুয়ে দেখতে হবে। ঠিক আছে, আমি বসাটা সবার শেষে, আমি তো প্রথমেই বলে নিলাম যে বসিয়ে করাটা সবার শেষে করব, শোয়া যতটুকু দেখা যায় এভাবে দেখছি। আচ্ছা, তুমি শুয়ে দেখলেও কোনো সমস্যা নাই, কিন্তু তুমি যে জানো স্যারকে বলতে হবে। স্যার যদি জিজ্ঞেস করে শুয়ে দেখবা, না স্যার বসেও দেখা যায়, তো আমি দেখে ফেললাম, আমি সবার শেষে আবার বসাবো। ঠিক আছে, আর তোমাদেরকে বললাম যেটা, যে ফুলটা একবারই বলবে না, তোমাদেরকে বলবে আলাদা আলাদা করে, সেটা পরে আমি তারপর বলছি যে লিফ নোট কিভাবে দেখবা। আচ্ছা, তারপরে গেল হাতের, হাত শেষ হলো, কিন্তু এখানে দেখলাম কি ক্লাবিং দেখলাম, নখগুলা দেখলাম, তারপরে দুই হাতানো, মাঝখানে দেখে এনিমিয়া জন্ডিস দুইটাই দেখলাম। এখানে কিন্তু পামার পেলোটে, এবার কোশ্চেন জিজ্ঞেস করেছে তুমি হাত দিয়ে কি দেখছো, যে ওরটা পেল নাকি আমার মতো লাল, এই ধরনের। ঠিক আছে, ওরা জন্ডিস বলতেছিল, জন্ডিস তো আমরা বাবুর হাতেই দেখতে পারি যে ইয়েলো কিনা। তারপরে আমরা দেখবো, বাবু কিন্তু দেখছি, মানে ওকে পারমিশন নিয়ে ইনগুইনাল নোট গুলা দেখছি। ঠিক আছে, এটা রাইট সাইড দেখা যাচ্ছে, এটা লেফট সাইড। তারপরে সবার শেষে ইডিমা, ইডিমা টিবিয়ার উপরে, একটু উপরে দেখতে হবে, দেখা যাচ্ছে এই এই। তারপরে পায়ের মধ্যে, পায়ের পাতাগুলো, তারপরে পায়ের নিচে দেখবো। ঠিক আছে, সবার শেষে উল্টো দিকে দেখি তো স্যাক্রামে ইডিমা। ইডেমাটা ম্যাম আরেকবার। ইডিমা হলো টিবিয়ার উপরে, ঠিক টিবিয়ার একটু উপরে দেখতে হয়, এখানে একটা, আবার এখানে। যখনই যে কোনো প্রেস করবা ফেসের দিকে তাকাবা, পেশেন্টের ফেসের দিকে, যে ব্যথা পাচ্ছে কিনা। তারপর নখগুলা দেখলাম, দেখে আমরা পায়ের পাতাটা দেখলাম। তারপর স্যাক্রাল ইডিমাটা দেখবো, দেখি এভাবে ঘুরিয়ে স্যাক্রামের উপরে চাপ দিতে হয়, কিন্তু তোমাদের এখানে দেখা যাচ্ছে না। তারপরে সবার শেষে নেক রিজিডিটি দেখি, ভাঁজ করো তো, এই যে দেখো হাতটা এখানে রেখে বাবুর এটা প্রেস করলাম যে নেক রিজিডিটি আছে কিনা। সবার শেষে বলতে হবে আই ওয়ান্ট টু মেজার দ্য হাইট, ওয়েট এন্ড ব্লাড প্রেশার এন্ড প্লট ইট অন দ্য চার্ট এন্ড ডু দ্য বেডসাইড ইউরিন অ্যালবুমিন টেস্ট। আবার বলি, আই ওয়ান্ট টু মেজার height, weight, blood pressure and plot it on the chart and do the bedside urine albumin test. ঠিক আছে, তাহলে নেক রিজিডিটিটা ভুলো না, সবার শেষে নেক রিজিডিটি। তারপর এখন আসবে লিম্ফ নোডটা, এর মধ্যে বলে দিচ্ছি যে যদি স্যাররা বলে এনিমিয়া কোথায় কোথায় দেখবা, বলে স্যার লোয়ার পাপুলার কনজাংটিভা, ওরাল ক্যাভিটি, ডরসাম অফ দ্য টাং, নেল বেড, ও মিউকোসা, ওরাল মিউকোসা, নেল বেড, পাম এন্ড সোল অফ দ্য ফুট, পাম অফ দ্য হ্যান্ড, সোল অফ দ্য ফুট। ঠিক আছে, এটা সাধারণত জন্ডিস কোথায় দেখবা, আপার স্ক্লেরা, ডরসাম অফ দ্য টাং, পাম এন্ড সোল। ঠিক আছে, জন্ডিস। সাইনোসিস কোথায় দেখবা, সাইনোসিস দেখবো আমরা দুই ধরনের সাইনোসিস আছে, সেন্ট্রাল আর পেরিফেরাল। সেন্ট্রালটা আমরা কোথায় দেখি, টিপ অফ দ্য টাং, হা করো, হা করো, জিপটা বের করো। হ্যাঁ, আর পেরিফেরাল কোথায় দেখি, অ্যালানোজে, টিপ অফ দ্য নোজ, অ্যালানেজাই, ইয়ার লোবিউলে আর নেল বেডে। ঠিক আছে, সাইনোসিস ক্লাবিং দেখলাম হাতে। আর ইডিমা কোথায় দেখলাম, টিবিয়াতে দেখলাম, স্যাক্রামে দেখলাম। আর অনেক বেশি ইডিমেটাস থাকলে আমরা ফেসে এখানে মেলা প্রমিনেন্সে চাপ দিয়ে দেখি, আস্তে করে, দুটো একসাথে না। ঠিক আছে, জেনারেল এক্সামিনেশন এখন হলো আমাদের বসে। এর মধ্যে কোনো কোশ্চেন কিনা আমি আরেকবার রিপিট করছি, ফার্স্ট টু লাস্ট। মাথা যেহেতু 5 বছরের না, আমি ওএফসি মাপলাম না, ওর ক্ষেত্রে যেটা করবো সেটা বলতেছি। টেম্পারেচার দেখলাম, এটা নাক, কান, দুই কান, মুখ করো, আহা করো, গলা, মিউকোসা, থাইরয়েড ঢোক দিল, বনি টেন্ডারনেস, রেসপিরেটরি রেট কাউন্ট করা 15 সেকেন্ড, ডিহাইড্রেশন। তারপরে হাতে চলে যাব, পালস দেখলাম, দেখে যেই হাত সেই হাতে ক্রস করে দেখে যখন নেমে যাচ্ছি এপিট্রক্লিয়ার এবং স্কিনটা সার্ভে করে ফেলবো কোনো র্যাশ আছে কিনা। এখানে দেখার সময় নেমে যাব, বিসিজি মার্কটা আছে কিনা দেখে নিব, কোনো র্যাশ আছে কিনা। সবার শেষে দুইটা হাত একসাথে দিয়ে পায়ের হাতের উপর রেখে সেম লেভেলে দেখবো যে কোনো কিছু আছে কিনা। যদি সোয়েলিং ক্লাবিং মনে হয় শ্যামরোদ টেস্ট করব। তারপরে ঘুরায় ফেলবো, ঘুরায় হাতের মধ্যে পামার পেলোর আছে কিনা দেখবো, জন্ডিস আছে কিনা দেখবো, ডাউন সিনড্রোম থাকলে এখানে, ওটা না বললেও চলবে, সিমিয়ান ক্রিস থাকে। তারপরে আমরা ইনগুইনাল লিম্ফ দেখবো দুই দিকেই, দেখে ইডিমাতে চলে যাচ্ছি, ফেসের দিকে তাকাবো, পায়ের আঙ্গুলগুলা দেখবো,
তারপরে নেক রিজিডি দেখবো ধরে মাথাটার পিছনে এই স্যাক্রাল ইডিমা আছে কিনা, ঠিক আছে, চাপ দিয়ে এই, তারপরে Ma'am, বলতে হবে হ্যাঁ, কানে ধরাটা আরেকবার আপওয়ার্ডস ব্যাকওয়ার্ডস এই যে এই দুটো আঙ্গুল দিয়ে ধরছি, দেখি এই দুটো আঙ্গুল দিয়ে ধরে বুড়ো আঙ্গুলটা এখানে সাপোর্ট, এই আপওয়ার্ডস ব্যাকওয়ার্ডস, এই উপরে এই ব্যাকে, তারপরে আমি তো দেখতে হবে এখানে আলোটা ফেলবো, ঠিক আছে। এটা তোমরা শুধু টর্চ ধরলেও কিছু হবে না, শুধু বাবু ব্যথা পাই কিনা সেটা আবার খেয়াল করবে যে তুমি কান টেনে ফেললা কিনা। শেষ, তারপর বলবা আই ওয়ান্ট টু মেজার হাইট, ওয়েট, ব্লাড প্রেশার এন্ড প্লট ইট অন দ্য চার্ট এন্ড ডু দ্য বেডসাইড ইউরিন অ্যালবুমিন টেস্ট। আচ্ছা, এবার আসো লিম্ফ নোড। শুধু লিম্ফ নোডই ম্যাক্সিমাম সময় থাকে, সবচেয়ে কমন হলো, শীত লাগছে বন্ধ করে আমাদের ঘুরে বসো, না তো অন্ধকার লাগছে। আচ্ছা, প্রথমে হলো ব্যাক থেকে কি কি দেখবো, এদিকে আসো, মাথায় হাত দিব, দেখা যাচ্ছে একটু আলো ফেলা যায় কিনা টর্চ দিয়ে বা কিছু, আচ্ছা দেখাতে থাকি, দেখো তোমরা না দেখলে, হ্যাঁ এটা টর্চ দিয়ে ফেলা যায় না, এই তো সাবমেন্টাল, সাবম্যান্ডিবুলার, জুগুলো ডায়াগ্রাস্টিক বা টনসিলার, আবার সাবমেন্টাল, সাবম্যান্ডিবুলার, জুগুলো ডায়াগ্রাস্টিক, প্রি অরিকুলার, সুপ্রা, এটা হাতটা ইয়ে করো, সুপ্রাক্লাভিকুলার। শেষ, পিছন থেকে মানে তোমার সামনে যখন থাকবে, ও আর হলো পোস্টেরিয়র এক্সিলারি, এই যে পোস্টেরিয়র এক্সিলারি, একটা দুটো মিস হয়ে গেলে কিছু হবে না। মাথায় হাত দিয়ে সাবমেন্টাল, আঙ্গুল দেখা যাচ্ছে, সাবমেন্টাল, সাবম্যান্ডিবুলার, টনসিল বা জুগুলো ডায়াগ্রাস্টিক, আবার এই পাশটা একসাথে সাবমেন্টাল, সাবম্যান্ডিবুলার, অনেক সময় একটু বাঁকা করতে হয়। তারপরে প্রি অরিকুলার, প্রি অরিকুলার, তারপর সুপ্রাক্লাভিকুলার, পোস্টেরিয়র এক্সিলারি। এবার ঘোরো, আমাদেরকে ঘোরো, এবার পিছন থেকে পোস্টেরিয়র অক্সিপিটাল, পোস্টেরিয়র অরিকুলার, পোস্টেরিয়র চেইন, ও তখন অ্যান্টি সার্ভিক্যাল চেইনটা মিস হয়ে গেছে, পোস্টেরিয়রটা আমারই মিস, পোস্টেরিয়র সার্ভিক্যাল চেইন। তারপরে আবার হাত দেখো, হাত দেখা যাচ্ছে, ডান হাত ডান হাতে ধরলাম, ডান হাত ডান হাতে, তোমার হাতের উপর থাকলো না থাকলো এখানে সাপোর্ট দিলাম, এই যে। তারপরে অ্যান্টেরিয়র, ল্যাটারাল, মিডিয়াল, সেন্ট্রাল, এপিক্যাল, নামার সময় এপিট্রক্লিয়ার। আবার বা হাতে অ্যান্টেরিয়র, মিডিয়াল, সেন্ট্রাল, এপিক্যাল, ল্যাটারাল, এপিট্রক্লিয়ার। তাহলে এখানে পোস্টেরিয়র অক্সিপিটাল, পোস্টেরিয়র অরিকেল, পোস্টেরিয়র সার্ভাইকেল, দেখা যাচ্ছে, দেখি এই যে এইটা পোস্টেরিয়র এক্সিলারিটা ম্যাম কি দেখাইছেন আরেকবার সামনে থেকে দেখিয়েছি, কোন এখানে অ্যান্টেরিয়র এক্সিলারি দেখালো, পিছনে দেখাইছেন এই যে এই জায়গাটা ফোল্ডটাতে, ঠিক আছে, আচ্ছা ফোল্ডটাতে। ওকে, তাহলে এখানে আর কিছু নাই, তোমাদেরকে শুধুমাত্র বলতে পারে এক্সামিনেশন যে লিম্ফ নোড দেখো, তখন তুমি বাবু শোয়া থাকবে, বসিয়ে নিবা, যেভাবে থাকে প্রথমে ঘুরানো বা বসানো, তোমার দিকে বসলে এটা যেহেতু কম, প্রথমে তুমি সামনে থেকে করো, সাবঅক্সিপিটাল, পোস্টেরিয়র অরিকুলার, পোস্টেরিয়র সার্ভাইকেল আর অ্যান্টেরিয়র অ্যাক্সিলারি। আর দেখি ঘোরার পরে আমার দিকে পিছন ফিরে, মাথায় হাত দিয়ে সাবমেন্টাল, সাবম্যান্ডিবুলার, জুগুলো ডায়াগ্রাস্টিক, আবার সাবমেন্টাল, সাবম্যান্ডিবুলার, অ্যান্টেরিয়র, তারপরে অ্যান্টেরিয়র সার্ভিক্যাল চেইন, আর এই যে পোস্টেরিয়র এক্সিলারি। ঠিক আছে, লিম্ফ নোড নিয়ে আর কিছু নাই। তারপরে ধরবে লিম্ফ নোডের কারণ, জেনারেলাইজ লিম্ফোডেনোপ্যাথিক কজ, শুয়ে পড়ো, জেনারেলাইজ লিম্ফোডেনোপ্যাথিক কজ ধরবে। তারপরে ধরবে হলো টিউবারকুলোসিস, শোনা যাচ্ছে না, টিউবারকুলোসিস এবং লিম্ফোমার মধ্যে, হ্যাঁ লিম্ফোমা এবং টিউবারকুলোসিসের কোনটাতে কেমন লিম্ফ নোড হবে, এটা এবার অনেকেই পারে না, এটা তো আমি সবসময় বলে দিই যখন লিম্ফ নোডের আইটেমটা হয় যে এটা অবশ্যই লাগবে, লিম্ফোমায় কেমন পাবে, টিউবারকুলোসিসে কেমন পাবে, ঠিক আছে ম্যাম। ওএফসি টা কিভাবে দেখতে হয় এটা একটু আচ্ছা দেখাবেন? ঠিক আছে, 5 বছর পর্যন্ত বাচ্চাদের ওএফসি দেখবো, যখন নাকি মাথাটা দেখার পরে এভাবে ফিতাটা নিব, সামনের দিকে থাকবে হলো ব্রোজ, আইব্রোজ এর উপরে সুপ্রা অরবিটাল রিজ, আর পিছনে থাকবে অক্সিপিটার উপরে, ঠিক আছে, ফিক্স করে তারপর এখানে আমরা বলবো যে প্লট ইট অন দ্য চার্ট। এটা আমরা দেখি মাইক্রোক্যাফালি বা ম্যাক্রোক্যাফালি আছে কিনা বোঝার জন্য, ঠিক আছে। আর হলো এখান থেকে এনিমিয়া কোথায় কোথায় দেখলা, সায়ানোসিস কোথায় কোথায়, জন্ডিস কোথায় কোথায়,
তারপরে ক্লাবিং কিভাবে দেখে, ইডিমা কোথায় কোথায় দেখলাম, জেনারেলাইজড ইডিমার কজ 5টা কজ বলতেই হবে, কি কি? নেফ্রোটিক সিনড্রোম, তারপরে হার্ট ফেলিওর, সিরোসিস, আর হলো ম্যালনিউট্রিশন। এগুলো মাস্ট, এই 5টা কজ মাস্ট লাগবে। আর এখানে লিম্ফ নোড, জেনারেল লিম্ফোডেনপাথির কজ ভাগ করে করে বলবা, ইনফেকশাস কজ, তারপরে কানেকটিভ টিস্যু ডিজিজ, ম্যালিগনেন্সি, এভাবে, ঠিক আছে? আর টিবি এবং লিম্ফোমার মধ্যে কোন লিম্ফ নোডটা কেমন সেটা বলতে হবে, একটাতে ফার্ম, একটাতে ডিসক্রিট, একটাতে রাবারি, ম্যাটেড, ওভারলেইং দিয়ে। লিম্ফ নোডে একটা বলতে হবে যে কোথায় আছে, তারপর কয়টা লিম্ফ নোড, সাইট, সাইজ, কনসিস্টেন্সি, তারপরে ফিক্সড উইথ আন্ডারলাইং স্ট্রাকচার, ওভারলেইং স্কিনের কন্ডিশন। এই জিনিস 4টা জিনিস বর্ণনা দিতেই হবে, ঠিক আছে? জেনারেল এক্সামিনেশন থেকে আমরা সরে যাই। কোনো কোশ্চেন ম্যাম, আছে? সার্কামফারেন্স এটা কি কখনো দেখতে হবে? 5 বছর নিচে বেবি হলে দেখতে হবে। সাধারণত কমনলি আমরা দেই না, কমনলি তোমাদেরকে আন্ডার গ্রাজুয়েট লেভেলে দেওয়া হয় না। সেটা তোমার সুপ্রা অরবিটাল রিজে ধরবা, পিছনে অক্সিপুট, এই দুটার মাঝখানে ধরে মাপবা। মাপার পরে এটা আমাদের প্লট আছে, প্লট চার্ট করা হয়। প্লটে ফেললে আমরা এটা হাইড্রোক্যাফালাস মানে ম্যাক্রোক্যাফালি না মাইক্রোক্যাফালি, যেমন ডাউন সিনড্রোমে মাইক্রোক্যাফালি থাকে, হাইড্রোক্যাফালাসে ম্যাক্রোক্যাফালি থাকে, সেটা আমরা বলি, ঠিক আছে? এটা তোমাদের অত জরুরি না। থাইরয়েডটাও বাচ্চাদের ক্ষেত্রে জরুরি না। আর বেডসাইড ইউরিন অ্যালবুমিনের কথা, হাইট, ওয়েট, প্লট ইট অন দ্য চার্ট, আর ব্লাড প্রেশার মেজারের কথা ভুলবা না। সাধারণত তোমাদের জেনারেল এক্সামিনেশন অ্যাজ এ হোল দিবে না, লিম্ফ নোডটাই ম্যাক্সিমাম টাইমে দেয়। আর কোথায় কোথায় অ্যানিমিয়া, সাইনোসিস, জন্ডিস এগুলো দেখা হয়, কারণ ধরা হয় ওখান থেকে, ঠিক আছে? এবার আসো পরেরটায়, রেসপিরেটরি সিস্টেম। আর শীত লাগতেছে আহাত তোমার? বেশি না? আর একটু দাঁড়াও, তোমার আর বেশিক্ষণ লাগবে না, তাড়াতাড়ি শেষ করে দিচ্ছি। প্রথমে হলো, এই মাথায় এটা থাকার কারণে বিরক্ত লাগছে, প্রথমে হলো ইন্সপেকশন। বাচ্চাটি কোন শোয়া থাকবে, তুমি ইন্সপেকশন দেখবা যে তার সিমেট্রি আছে কিনা, একটু বসবা, এখান থেকে যাবা। আর একটা আমি তারের জন্য যেতে পারছি না, ফুট এন্ড লেভেলে যাবা, পায়ের দিক থেকে আর ডান দিক থেকে দেখবা যে দুইটা চেস্ট ঠিক মতো, কোনোটা একটা আপ ডাউন কম হচ্ছে কিনা। আরেকটা পায়ের দিক থেকে দেখলাম, শ্বাস নাও, তা ঠিক মতো ওঠানামা করছে কিনা, তারপর কোনো স্কার মার্ক আছে কিনা, এবং রেসপিরেটরি রেট সাধারণত আমরা এখানে কোনো কিছু রাখি না, ওর এটা আপ ডাউন করি আর আমাদের ঘড়িতে তাকায় থাকি রেসপিরেটরি রেট কাউন্ট করার জন্য। ম্যাম কোন সিস্টেম এটা? রেসপিরেটরি সিস্টেম, রেসপিরেটরি, ঠিক আছে? তার প্রথমে ইন্সপেকশন, চেস্টে কোনো ডিফর্মিটি আছে কিনা প্রথমে এই পাশ থেকে দেখলাম, তারপর ফুট এন্ড থেকে দেখলাম, তারপরে আমি কোনো স্কার মার্ক, কিছু ভিজিবল কিছু দেখা যায় কিনা দেখলাম, রেসপিরেটরি রেট কাউন্ট করবো, 15 সেকেন্ড কাউন্ট করলে হবে, তারপর 4 দিয়ে গুণ করবা। এই যে এখানটা ওঠানা, বাচ্চাদের অ্যাবডোমিনো থোরাসিক রেসপিরেশন হয়, ওঠানামাটা দেখে আমরা সাথে এখানে ঘড়িতে তাকায় থাকবো। আমরা এখানে বাচ্চাদের উপরে কিছু ফেলি না, কলম বা এসব কিছু রাখি না, ঠিক আছে? তারপরে গুনলাম, গুনার পরে ইন্সপেকশন শেষ, ঠিক আছে? সিমেট্রি দেখলাম এবং রেসপিরেটরি রেট কাউন্ট করলাম। পালপেশন, পালপেশনে প্রথমে কি মেডিয়াস্টাইনাম মানে ট্রাকিয়া শিফটেড কিনা সেটা দেখার জন্য এইখানে এই দুইটা প্রমিনেন্সের উপর হাত রাখলাম, রেখে এই পাশে একবার, এই পাশে একবার, দুই দিকে জায়গা সেম কিনা। যদি শিফটেড হয়, যদি রাইট সাইডে জায়গা কম হয় তাহলে ট্রাকিয়া রাইট সাইডে শিফটেড, আর যদি লেফটে কম হয় তাহলে ট্রাকিয়া লেফটে। সাধারণত সমান সমান থাকে দুইটা জায়গা। আই ব্যথা পাচ্ছ? হ্যাঁ, কই ব্যথা পাচ্ছ? সুরসুরি লাগতেছে। আচ্ছা, পজিশন অফ দ্য ট্রাকিয়া দেখলা, পজিশন অফ দ্য অ্যাপিক্স বিট, এটাও ট্রাকিয়া শিফটেড কিনা, মানে কি বলে মেডিয়াস্টাইনাম শিফটেড কিনা বোঝার জন্য। মেডিয়াস্টাইনাম কখন শিফট হবে? প্লুরাল এফিউশন, নিউমোথোরাক্স, এগুলো কোনটা পুশ এফেক্ট, কোনটা পুল এফেক্ট। এটা রেখে আমাদের এটা দিয়ে মাপতে হয় না, হ্যাঁ? আমরা যেভাবে তোমরা দেখি যে মাপো বড়দের ক্ষেত্রে, যে অ্যাপিক্স বিটটা কোথায়, আমরা এইভাবে ধরি, এখানে ফিল হয় 2 3 4, 1 2 3 4, এবং মিডিয়াল টু ল্যাটারাল কিনা এটা দেখি। যদি ল্যাটারালি থাকে তাহলে সেটা আমাদের নর্মাল পজিশনে আছে। তারপরে কি সিমেট্রি দেখবো। ম্যাম ফিতা দিয়ে মেজার করব না ম্যাম? না, এটা বড়দের। বাচ্চাদের সিম্পল একটা হিসাব হলো তোমার যেটা থাকে, যত ছোট থাকে 6 বছর আগে, মানে একদম প্রথমে থাকে 2 বছর পর্যন্ত ল্যাটারাল সাইডে থাকে, মিড ক্লাভিকুলার লাইনে ল্যাটারালি, তারপরে একদম মিড ক্লাভিকুলার লাইন আসে 6 বছর 7 বছর পরে মিডিয়াল টু মিড ক্লাভিকুলার লাইন। সমস্ত জিনিসটা হবে মিড ক্লাভিকুলার লাইন দিয়ে। প্রথম 2 বছর পর্যন্ত ল্যাটারালি থাকে, তারপর 6 বছর পর্যন্ত একটা মিড ক্লাভিকুলার থাকে, পরে মিডিয়াল টু মিড ক্লাভিকুলার লাইন আসে। এটা মেজারিং টেপ দিয়ে আমাদের মেজার করা লাগে না, শুধু এটা দেখি যে বামে আছে, যদি বেশি বামে চলে যায় 6 বছর পরেও তোমার ল্যাটারালি থাকছে, সো এটা অ্যাপিক্স বিটটা শিফটেড, ঠিক আছে? আচ্ছা, তারপরে পালপেশনে গেল, পজিশন অফ দ্য ট্রাকিয়া, পজিশন অফ দ্য এপিক্স বিট, তারপরে হলো সিমেট্রি। এখানেও আমরা চেস্ট এক্সপান্সিবিলিটি মাপি না, আমরা সিমেট্রিটা দেখি এভাবে, জাস্ট নিপেলের নিচে হাতটা পুরো শুইয়ে দিব, এই যে দেখো হাত এভাবে
চাপ দিয়ে ধরবো না, সুন্দরভাবে রাখবো। হাতটা দেখা যাচ্ছে, দুইটা আঙ্গুল এভাবে, আমার হাতটা থাকবে নিপেলের লেভেলে, একটা লেভেলে। বড়দের বুদ্ধি 3টে জায়গায় করো, আমাদের একটা লেভেলে করতে হবে। দুটো বুড়ো আঙ্গুল দেখা যাচ্ছে, এই যে দেখো, দুটা বুড়ো আঙ্গুল একসাথে রেখে শ্বাস নাও বাবা। শ্বাস নিলে দুইটা হাতই একই সাথে মুভ করছে কিনা, কোনটা যদি রেস্ট্রিক্টেড থাকতো তাহলে 2 আঙ্গুল একসাথে মুভ করতো না। সো নাই, এক্সপান্সিভিটি ঠিক আছে। তারপর আমরা দেখবো ভোকাল ফ্রিমিটাস। তোমরা প্যাচ লাগাও রেজোনেন্স না ফ্রিমিটাস, কোনটা আগে ভুল করো, যার যার মতো সূত্র করে নিও, ঠিক আছে? ফারহানা ম্যাডাম রেসপিরেটরি দেখিয়েছে, সো ফারহানা আগে, ফ্রিমিটাস আগে, এটা দিয়ে মনে রেখো। আচ্ছা, কি বলবা? 3-3 বলো তো। তোমরা এভাবে এভাবে দেখবা না, হ্যাঁ? এটা দেখলা, ওই পাশে চলে গেলা, আবার ওটা নিচেরটা দেখলা, আবার এই পাশে আসলা, আবার এটা নিচেরটা, আবার ওই পাশে, ঠিক আছে? আবার 1 2 3 4 5 6 7 8, সামনের দিকে, সামনে 3টা সাইড, পাশে 2টা, পিছনে 4টা। সেকেন্ড স্পেস বলো। 3-3 3-3 3-3। আচ্ছা, এটা আমরা তো কি দেখি যে ভোকাল ফ্রিমিটাসটা রিডিউস নাকি ইনক্রিজড, এটা দেখা হয়। আরেকটা হলো বড়দের ক্ষেত্রে দেখে মেজার করে কত সেন্টিমিটার সরে যাচ্ছে এক্সপান্সিবিলিটিটা, ঠিক আছে? আমরা এখানে দেখলাম সিমেট্রি অফ দ্য চেস্ট মুভমেন্ট। তাহলে প্রথমে ভোকাল পজিশন অফ দ্য ট্রাকিয়া, পজিশন অফ দ্য এপিক্স বিট, তারপরে সিমেট্রি অফ দ্য চেস্ট মুভমেন্ট, আর হলো ভোকাল ফ্রিমিটাস। ওকে, তোমরা যদি ভুলে এক্সপান্সিবিলিটি দেখে ফেলো, কিচ্ছু বলবে না, কোনো অসুবিধা নেই। সিমেট্রি অফ দ্য চেস্ট মুভমেন্ট কি একটা পজিশনেই দেখবো ম্যাম? হ্যাঁ, একটাই, বাচ্চাদের একটাই, জাস্ট নিপেলের লেভেলে, আর কোথাও না। ওদের তো চেস্টটাই ছোট। এভাবে বলবা একসাথে রেখে, এবং জোরে চেপে ধরবা না, আস্তে করে হাতটা রাখবা, তাহলে মুভ করবে। আচ্ছা, এরপরে কি আসবে? এক্সিলার লেভেলে ফ্রিমিটাস দেখতে হবে ম্যাডাম। এটা হলো তোমাদের ম্যাক্সিমাম থাকে হলো এক্সামিন দ্য চেস্ট ফ্রম দ্য ফ্রন্ট, এই জন্য ফ্রন্টেরটা আগে আমি দেখাচ্ছি, ঠিক আছে? তারপরে ল্যাটারালি গিয়ে বিহাইন্ডে যাব। পালপেশন, পারকাশন কি আসবে? সেকেন্ড থেকে আসবে। তোমরা মিড ক্যাভিকুলার লাইনে করবা, 3টা সামনে থেকে হলো 3টা জায়গায়। আচ্ছা, এখানে একটা সুন্দর ইয়ে আছে, তোমরা যেটা করো, যখন ধরো এই নিচের হাতটা স্প্রেস করো না, এটা যদি ভালো করে স্প্রেস করে রাখো তাহলে তোমার সাউন্ড ভালো আসবে। এই যে এই আঙ্গুলটা, এটা যদি তুমি ঠিকমতো চাপ দিয়ে বসাও তাহলে তোমার সাউন্ডটা মাফেলড হবে না, সুন্দর শোনা যাবে, ঠিক আছে? এটা দেখলা, এখন তখন কোনটাতে কি ধরনের আসে সেই আগের সূত্র। কনসোলিডেশনে কি হবে? উডি ডাল, কাঠ। আর প্লুরাল ফিশনে স্টোনি ডাল, পানির মধ্যে ঢিল ছুড়া। এটা তোমাদের পরীক্ষার সময় ভুল করো, কোনটা কি ডাল। আর নিউমোথোরাক্সে রেজোনেন্ট, ঠিক আছে? আর গেল ইয়েতে গেল, পারকাশন গেল। এবার হলো অসকালটেশন। অসকালটেশন আমি তোমাদের জন্য বড়দেরটা নিয়ে আসছি, কারণ কি জানো, এবার কি করছে পরীক্ষায়, আমাদের যে ইয়ে থাকে পেডিয়াট্রিকটা ছোট, ওরা মনে করে যে বেলটাই হয়তো ছোট, মানে এটা দিয়ে পেডিয়াট্রিক দেখতে হবে। ম্যাক্সিমাম না, 50% এভাবে দেখেছে। সো আমি বড়টাই নিয়ে আসছি, যে ডায়াফ্রাম আর বেলের মধ্যে যেন কনফিউশন না হয়। তাহলে যখন নাকি শ্বাস শুনবা, শোনার সময় আমরা কি কি শুনি, স্যাররা জিজ্ঞেস করে। অ্যাডেড সাউন্ড শুনি, প্রথমে হলো ব্রেথ সাউন্ড শুনি, নর্মাল ব্রেথ সাউন্ড হলো ভেসিকুলার ব্রেথ সাউন্ড, ঠিক আছে? তারপরে যদি কনসোলিডেশন বা নিউমোনিয়া হয় তখন আমরা কি পাই? ব্রঙ্কিয়াল ব্রেথ সাউন্ড, এটা ধরে, একদম কমনলি ধরে। আর এছাড়া কি শুনতে চাই আমরা, কোনো অ্যাডেড সাউন্ড আছে কিনা, ক্রিপিটেশনস এন্ড রঙ্কাই, এটা আছে কিনা, ঠিক আছে? আর হলো ভোকাল রেজোনেন্স। ভোকাল রেজোনেন্স তো আবার কানে দিয়ে 3-3 3-3 3-3 3-3 বলবে, আমরা শুনবো। পানি বাতাসে কমে যাবে আর কনসোলিডেশনে বেড়ে যাবে, ঠিক আছে? ওভাবে মনে রাখবা। তাহলে আমরা প্রথমে হলো ব্রেথ সাউন্ড শুনলাম, নর্মাল ব্রেথ সাউন্ড হলো ভেসিকুলার, কনসোলিডেশনে এটা ব্রঙ্কিয়াল ব্রেথ সাউন্ড হয়ে যায়। আর এছাড়া অ্যাডেড সাউন্ড আমরা ক্রিপিটেশন অথবা রঙ্কাই শুনতে চাই, আর ভোকাল রেজোনেন্স শুনতে চাই। আর হলো যদি জিজ্ঞেস করে কমন কোশ্চেন একটা, ব্রঙ্কিয়াল অ্যাজমা কিরকম পাবা? ভেসিকুলার ব্রেথ সাউন্ড উইথ প্রোলংড এক্সপিরেশন, ঠিক আছে? একদম কণ্ঠস্থ ঠোঁটস্থ মুখস্থ করে ফেলো। ক্লাস আছে নাকি? না, ব্লক শুরু হয়ে গেছে না, আগে রুটিন শেষ সব। এক্সামিনেশন মার্কস পড়ে হয়, মানে কথা বলতে এত কষ্ট হয়। ঠিক আছে, তাহলে কি কি হলো? আপনাদের ম্যাম ব্লক কালকে শেষ হয়ে গেছে, কালকে ব্লকই কালকে শেষ হয়েছে, 5 দিন হলো। এখন ম্যাম শেষ ওই। হ্যাঁ ম্যাম, হ্যাঁ ফোন দেন। তোমরা এখন বলো এইটুকুর মধ্যে কোনো প্রবলেম আছে কিনা। তোমাদের কোশ্চেন থাকে কমনলি 90% ক্ষেত্রে রেসপিরেটরি সিস্টেমটা থাকবে, এবং সেটা থাকে হলো এক্সামিন দ্য চেস্ট ফ্রম ফ্রন্ট। এটা চেস্ট এরকম থাকে। তাহলে এক্সামিন দ্য চেস্ট আমি আবার ইয়ে করি,
প্রথমে ইন্সপেকশনে তুমি দেখলা সিমেট্রি বসে এখানে বসবা এবং ফুট এন্ডে বসবা। তারপরে কি করবা, রেসপিরেটরি রেটটা কাউন্ট করবা, কোনো কিছু স্কার মার্ক আছে কিনা দেখলা, পালপেশনে চলে গেলা, ট্রাকিয়া দেখলে, এপিক্স বিট দেখলা, সিমেট্রি দেখলা, আর ভোকাল ফ্রিমিটাস দেখলা। ফারহানা মনে থাকবে ফ্রিমিটাস। পালপেশন পর পারকাশনে চলে যাবা, সামনে 3টা, সেকেন্ড, থার্ড, ফোর্থে। আর পারকাশনটা এইভাবে করবা একসাথে দুই পাশে ইয়ে করে, ঠিক আছে? এবং নিচের এই আঙ্গুলটা জোরে বসাবা। পারকাশনের পরে অসকালটেশন, বাস। এবং ব্রঙ্কিয়াল এজমা কি ধরনের পাবা জিজ্ঞেস করে, বলা হয় ব্রঙ্কিয়াল এজমা এবং ব্রঙ্কিওলাইটিস দুই ক্ষেত্রেই ভোকাল ফ্রিমিটাস, ভেসিকুলার বেস সাউন্ড উইথ প্রোলংড এক্সপ্রেশন। আর আমরা জিজ্ঞেস করি যে যদি রাইট সাইডে কনসোলিডেশন হয় তাহলে তুমি কি কি পাবা? ইন্সপেকশনে আমরা পাবো রেস্ট্রিক্টেড মুভমেন্ট, পালপেশনে পাবো কি কনসোলিডেশনে ট্রাকিয়া সেন্ট্রালি প্লেস থাকবে, তারপরে পারকাশনে আমরা পাবো উডিডাল, আর অসকালটেশনে পাবো ইনক্রিজ বেস সাউন্ড। সোজা না? একজন বলো কি কি থাকবে, কে বলবা? কনসোলিডেশন কি কি ফাইন্ডিংস থাকবে? ম্যাম হচ্ছে ইন্সপেকশন হচ্ছে চেস্ট মুভমেন্ট হচ্ছে রেস্ট্রিক্টেড থাকবে ম্যাম। হুম। দেন হচ্ছে ম্যাম পালপেশনে ম্যাম হচ্ছে পজিশন অফ দ্য ট্রাকিয়া ঠিক থাকবে, অ্যাপেক্স বিট এগুলো ঠিক থাকবে ম্যাম। চেস্ট ওই যে সিমেট্রি অফ দ্য চেস্ট মুভমেন্টে ম্যাম হচ্ছে রাইট সাইডে ম্যাম হচ্ছে মুভমেন্ট রেস্ট্রিক্টেড হবে। ভোকাল ফ্রিমিটাস ম্যাম হচ্ছে ডিক্রিজ করবে। দেন না, হচ্ছে ইনক্রিজ পারকাশন করবে, পানি বাতাসে Increase. কমে যায় আর কনসোলিডেশনে বেড়ে যাবে, কাঠে বেড়ে যাবে। হ্যাঁ, তারপরে পারকাশনে ম্যাম হচ্ছে কনসোলিডেশনে ম্যাম হচ্ছে পারকাশন নোড হচ্ছে ম্যাম হচ্ছে ইয়ে হবে ওডিডাল উডিডাল। ম্যাম। হ্যাঁ, আর আর অসকালটেশনে অসকালটেশনে ম্যাম হচ্ছে বেস ব্রঙ্কিয়াল সাউন্ড হবে হচ্ছে ব্রঙ্কিয়াল ইনক্রিজ বেস বা ব্রঙ্কিয়াল বাস। গুড, ভেরি গুড। আর ইফিউশনে কি হবে একজন বলো তো, লেফট সাইডে যদি ইফিউশন হয়? মেয়ে বলো, একজন মেয়ে বলো। পপি আছো না? পপি বলো। ম্যাম আসসালামু আলাইকুম। বলো, লেফট সাইডে প্লুরাল ইফিউশন তোমার ফাইন্ডিংস কি হবে? Get the restricted movement on the left side. দেখো পালপেশনে মান হলো অ্যাসিমেট্রি পাবো লেফট সাইডে। বালস থাকে, আচ্ছা। তারপরে হলো ভোকাল ফ্রিমিটাস হলো ডিক্রিজ করবে। পালপেশনে কি হবে? ট্রাকিয়া কোথায় হবে? ট্রাকিয়া কি হবে? শিফটেড টু দ্য লেফট সাইড, মানে অপোজিট সাইড। অপোজিট, হ্যাঁ আমি তো লেফটে বলেছি, তো রাইটে যাবে। তাহলে রাইটে শিফট করবে অপোজিট সাইডে। তারপরে আর হলো ম্যাম ভোকাল ফ্রিমিটাসটা মানে ডিক্রিজ করবে। ইয়েস, গুড। পারকাশনে? আর পারকাশনে ম্যাম হলো স্টোনি ডাল পাবো আমরা। ইয়েস, ভেরি গুড। আর হলো অসকালটেশনে হলো ব্রেথ সাউন্ডটা ডিমিনিশড। হ্যাঁ, আর ভোকাল রেজোনেন্স? ভোকাল রেজোনেন্স অর অ্যাবসেন্ট। আচ্ছা, ঠিক আছে, ভেরি গুড। তাহলে এটা গেল ফ্রন্ট। আমরা যখন ফ্রন্ট দেখা হয়, ফ্রন্টে থাকা অবস্থাতেই আমরা সাইডে ওই একইভাবে ইন্সপেকশনের সময় কোন স্কার মার্কটার কাছে কিনা, কারণ অনেক সময় এখানে থেকে প্লুরাল ফ্লুইড টানা হয় এক্সিলারি থেকে, ঠিক আছে? এখানে শুধু আমরা দুইটা স্পেসে দেখি। ইন্সপেকশন গেল, পালপেশনও আমরা এভাবে দেখবো। বলবো, বলো 3-3, বলো 3-3, জিগজ্যাগ, অলওয়েজ জিগজ্যাগ। তারপর পারকাশনে একইভাবে, ঠিক আছে? মিড এক্সিলারি লাইনে করবা, হ্যাঁ। আর অসকালটেশনও একইভাবে স্টেথো দিয়ে এই দুইটা জায়গা, তাহলে সামনে 3টা পেছনে 2টা। তারপর পারমিশন নিয়ে আই ওয়ান্ট টু অ্যাডমিট করে দেন তো, আই ওয়ান্ট টু এক্সামিন দ্য চেস্ট ফ্রম ব্যাক। তখন ওকে বসিয়ে পারমিশন নিয়ে বসাতে হবে, ঠিক আছে? বসবে, ওইদিকে ঘুরে বসো। আচ্ছা, ওদিক থেকে তো তোমরা দেখবা না, তুমি ওইদিকে ঘুরে বসো তো, ওইদিকে ঘুরে বসো। হ্যাঁ, এখানে বসিয়ে অনেক সময় এই যে এখানে হাত দাও, এখানে হাত দিতে হবে তোমরা। হ্যাঁ, না দেখা যাচ্ছে? তোমরা একটা জিনিস খেয়াল করবা, আমরা কিন্তু ক্লাভিকলের উপরে পারকাস করি না একদম। এটা অ্যাডাল্টের সাথে এটা পার্থক্য। আমরা ক্লাভিকলের নিচ থেকে যেটাই করি, অসকালটেশন, পারকাশন সব নিচ থেকে। আচ্ছা, এখানে আমরা 4টা স্পেসে করি, 2, 3, 4 এরিয়াতে। প্রথমে ইন্সপেকশনে আমরা একইভাবে দেখবো। তারপরে এই স্ক্যাপুলার লাইনে লোয়ার বর্ডার আমরা দেখবো। শ্বাস নাও, শ্বাস, ঠিক আছে? তারপর ফিমিটাস একইভাবে বলো, 3-3, চারটা স্পেসে। তারপরে ভোকাল ফিমিটাসের পরে পারকাশন, 4টা স্পেস। তারপরে একইভাবে অসকালটেশন, এইভাবে গিয়ে এইভাবে আসবে, ঠিক আছে? হাতটা দেখো এখানে রেখেছি। তারপরে এই প্যারাভার্টিবাল রিজিয়নে আমরা 4টায় এইভাবে 4 জায়গায় করব ইন্সপেকশনের সিমেট্রি, এবং আমরা হাতটা এখানে রাখবো স্ক্যাপুলার লোয়ার বর্ডারে, শ্বাস নিতে বলবো, ঠিক আছে? ক্লিয়ার? ম্যাম আরেকবার একটু কুইক দেখাইতে পারবেন না?
পড়ে যাও না, দাঁড়াও। সব গেল রে। ভাঙা খাট নিয়ে আসছে একটা। শ্বাস নিতে সমস্যা হচ্ছে। আর এসি মনে বন্ধ না, গরম লাগতেছে। এটাই কারণ। হাত দুই দিকে তোলো, দুই পাশে। ব্যাস। আমরা এখান থেকে করব না, এখান থেকে দুই পাশ থেকে করব, স্ক্যাপুলার উপর থেকে। ইন্সপেকশনে প্রথমে দেখলাম সিমেট্রি আছে কিনা, কোনো স্কার মার্ক আছে কিনা। তারপরে পালপেশনে আমরা কি করব, মুভমেন্টটা দেখবো এখানে দিয়ে নাও। তারপরে ফ্রিমিটাসটা দেখবো। 3 বলো। তারপরে পারকাশন, তারপরে অসকালটেশন আর ভোকাল রেজোনেন্স। ঠিক আছে, তোমাদের আবারও বলছি, শুধু ফ্রন্ট থেকে সাধারণত থাকে, কিছু ভালো পারলে বা ক্যারা থাকলে হঠাৎ তার ইচ্ছে হলো পিছন থেকে দেখতে, পিছন থেকে দেখবে না। এবং দেখার পরে ফাইন্ডিংস না থাকলে ওইভাবে কোশ্চেন করবে। ধরে নাও রাইট সাইডে কনসলিডেশন আছে, এখন আমাকে বলো কি কি ফাইন্ডিংস পাবা, তখন তোমরা সুন্দর করে ভাগ করে করে ইন্সপেকশন, পালপেশন, পারকাশন এভাবে চলে যাবা। ঠিক আছে, শেষ হয়েছে না? আচ্ছা, অ্যাবডোমেন কি আজকে দেখবা নাকি আজকে পড়ায় চলে যাব? কি করবা? থার্ড দিন অ্যাবডোমেনটা দেখে, ওখানে ছোট ছোট আছে, আজকে পড়া বেশি। ওকে, জামা পরে ফেলো। কোনো কোশ্চেন আছে এক্সামিনেশন রিলেটেড নাকি অ্যাবডোমেনটা শেষ করাই ফেলে? আচ্ছা, শুয়ে পড়ো। কয়টা বাজে? 12টা। এই তোমাদের এনার্জি আছে? সিভিএস টা দেখেন। সিভিএস কালকে, সিভিএস নার্ভাস সিস্টেম আর মাসকুলোস্কেলিটাল সিস্টেম কালকে। আজকে আচ্ছা অ্যাবডোমেনটা আরেকদিন। আচ্ছা, দেখাই ফেলে। প্রথমে জামা পরা থাকলে তোমরা এইটুকু উঠাবা, পুরো চেস্টটা সরাইতে হবে না। ঠিক আছে, একইভাবে ইন্সপেকশন, পালপেশন। তোমাদেরকে বলো তো রেসপিরেটরিতে কি বললাম, কি থাকবে? রেসপিরেটরি সিস্টেমে কি থাকবে বলো? কোশ্চেন। আচ্ছা, এক্সামিন দ্য চেস্ট ফ্রম দ্য ফ্রন্ট ইউজুয়ালি। হ্যাঁ, এটাই কমনলি থাকে। কি করবা? দেন ফার্স্ট হচ্ছে Syllabus ইন্সপেকশন করব। section. ম্যাম ইন্সপেকশনে ম্যাম হচ্ছে ম্যাম সিমেট্রি দেখবো, দেন ডিফর্মিটি, স্কার মার্ক, দেন হচ্ছে রেসপিরেটরি রেট Yes. দেখবো ফর 15 সেকেন্ড। দেন হচ্ছে ম্যাম পালপেশনে দেখবো হচ্ছে ম্যাম পজিশন অফ দ্য ট্রাকিয়া, পজিশন অফ দ্য অ্যাপেক্স বিট, চেস্ট এক্সপেন্সিবিলিটি আর হচ্ছে সিমেট্রি অফ দ্য চেস্ট মুভমেন্ট, দেন হচ্ছে ভোকাল ফ্রিমিটাস। তারপরে ম্যাম ভোকাল ফ্রিমিটাস হচ্ছে ওই যে তিনটা পজিশনে হ্যাঁ, দেখবো, সামনে। আর হচ্ছে ক্লাভিকলের উপরে দেখবো না, সেকেন্ড ইন্টারকোস্টাল স্পেস থেকে দেখবো। পারকাশন হচ্ছে সেম তিনটা পজিশনে পারকাশন করব। অসকালটেশন ম্যাম হচ্ছে সেম তিনটা পজিশনে অসকালটেট করব, আর মানে দেখবো হচ্ছে ব্রেথ সাউন্ড, এরপর হচ্ছে ভোকাল রেজোনেন্ট, অ্যাডেড সাউন্ড, আর হচ্ছে লাস্টে ভোকাল রেজোনেন্ট। আর হলো আমরা জানতে চাই ইয়েতে কি আসে, কি জানো? কনসলিডেশনের হ্যাঁ, ফাইন্ডিং, bronchial asthma, কনসলিডেশন অফ দ্য রাইট। ব্রঙ্কিয়াল অ্যাজমা কি রকম ব্রেথ সাউন্ড, সেটা ভেসিকুলার ব্রেথ সাউন্ড উইথ প্রলংড এক্সপিরেশন। ঠিক আছে, আর তখন রিলেটেড জিজ্ঞেস ব্রঙ্কিওলাইটিস হলে কি পাবা? ব্রঙ্কিওলাইটিস আর অ্যাজমা সেম ফিচার, রঙ্কায় বেশি ক্রিপিটেশন থাকবে না, ক্রিপিটেশন থাকলে সেটা নিউমোনিয়া। ঠিক আছে, আর হলো বাচ্চাটা ব্রঙ্কিওলাইটিসে কেমন থাকবে? বাচ্চাটা প্লেফুল থাকবে, এটা শুনতে চায়। আচ্ছা, এবার এসে অ্যাবডোমেনে সেম ভাবে এটুকু ঢাকা থাকবে, ওর পুরোটা এক্সপোজ করা দরকার নাই। ইন্সপেকশন আমরা কি দেখবো? অ্যাবডোমেনে কোনো প্রসিডিউর মার্ক আছে কিনা, অ্যাবডোমেনটা ডিস্টেন্ডেড কিনা, আম্বিলিকাসটা কি রকম, ইনভার্টেড নাকি স্লিট, ট্রান্সভার্স স্লিট থাকলে অ্যাসাইটিস, আর নরমাল স্লিট এমনিতেই থাকে। আর হলো ইনভার্টেড নরমালি থাকে। ঠিক আছে, আচ্ছা, আর ফ্ল্যাঙ্কগুলো ফুল কিনা, ইটিমাতে ফ্ল্যাঙ্কটা ফুল থাকবে অ্যাসাইটিস থাকলে। আর আমরা দেখবো এখানে কোনো ভিজিবল কিছু দেখা যাচ্ছে কিনা। আবারও এভাবে একবার এখান থেকে শুবো, মানে বসবো, আর একবার পার কাছ থেকে, যে কোনো একটা মাস দেখা যায় কিনা। ঠিক আছে, তারপরে আমি যে সিকোয়েন্সটা দিচ্ছি তোমরা মেডিসিনের সাথে কথা বলে ওভাবে একটা মাথায় রেখো, কারণ আমি দেখেছি এবার পরীক্ষায় অনেক উল্টাপাল্টা, সিরিয়ালটা মেনটেন না করলে তখন ইয়ে হয়, মিস হয়ে যায় কোনোটা না কোনোটা। তাহলে ইন্সপেকশনে আমি দেখলাম সাধারণত স্ক্যাফয়েড থাকে অ্যাবডোমেনে, তার ফ্ল্যাঙ্কটা এরকম থাকে যে এটা অ্যাবডোমেনটা কিরকম, ডিস্টেন্ডেড কিনা, কোনো স্কার মার্ক আছে কিনা, ভিজিবল ভেইন আছে কিনা, কোনো ফ্ল্যাঙ্কটা ফুল কিনা, আম্বিলিকাসটা কেমন, কোনো মাস্ক একটু উঁচু দেখা যাচ্ছে কিনা, এগুলা দেখি। তারপরে সাধারণত কমনলি থাকে পালপেট দ্য অ্যাবডোমেন, এটাই থাকে 80% ক্ষেত্রে কোশ্চেন এটাই থাকে। পালপেশনের প্রথমে সুপারফিশিয়াল পালপেশন,
জিজ্ঞেস করে, বাবু তোমার কি কোথাও ব্যথা আছে পেটে? যদি বলে হ্যাঁ আছে, তাহলে ওই জায়গায় সবার শেষে ধরলাম রাইট সাইডে ব্যথা বললো এইখানে। আচ্ছা, ভাগগুলা মনে আছে অ্যাবডোমেনের তোমাদের? কে পারবা? অ্যাবডোমেনের ভাগ 9টা, কয়টা ভাগ অ্যাবডোমেনের? ম্যাম 9টা ম্যাডাম। হ্যাঁ বলো, 9টা। বলো। ম্যাম ফার্স্টে হচ্ছে ম্যাম Right রাইট and এন্ড left? লেফট হাইপোকন্ড্রিয়াক, দেন হচ্ছে এপিগ্যাস্ট্রিক, হুম দেন হচ্ছে ম্যাম রাইট এন্ড লেফট লাম্বার, দেন হচ্ছে আম্বেলিকাস মিডলে, আর হুম। নিচে হচ্ছে ম্যাম রাইট এন্ড লেফট আইলিয়াক, হুম। এন্ড নিচে হচ্ছে হাইপোগ্যাস্ট্রিক। হাইপোগ্যাস্ট্রিক অথবা সুপ্রাপিউবিক, ভেরি গুড। আচ্ছা, সাধারণত এখানে ব্যথা বললো, তাহলে আমি এদিক থেকে আসবো, এন্টি ক্লকওয়াইজ বা ক্লকওয়াইজ, তোমার যেটাই আসুক, কিন্তু সবার শেষে ওখানে আসবা। সুপারফিশিয়াল পালপেশনে হাত দিয়ে লিখবো যে আমার হাতে কিছু লাগে কিনা, এবং সবসময় অ্যাবডোমেনে সবসময় আমার তাকানো থাকবে, দেখো মানে চোখটা থাকবে পেশেন্টের দিকে। প্রথম বলবে এরকম ঘুরায়, মাথাটা ঘুরায় যে তুমি শ্বাস নিবা যখন শ্বাস নেওয়ার সময়, ঠিক আছে? তাহলে ওর ফেসের দিকে দেখবো যে কোনো ব্যথা পাচ্ছে কিনা। সুপারফিশিয়াল পালপেশনে আমি শুরু করলাম, যেখানে ব্যথা সবার শেষে সেখানে আসলাম। আচ্ছা, এবার হলো অর্গান পালপেশন। প্রথমে লেফট কিডনি, তোমরা যেটা করো হাতটা না এরকম এরকম করো, ডান হাতটা কিছু করবো না, ডান হাতে আমরা ফিল করব, আর লেফট হাতে আমরা ব্যালট করব, নিচে থেকে মেটাকার্পাল ফ্যালেঞ্জিয়াল জয়েন্টসে এভাবে স্ট্রোক করব যাতে কিডনিটা এই হাতে এসে ফিল করি কিনা। ধরলাম মাঝখানে কিডনি, এরকম দিলাম, এটা দিলে নিচে থেকে। আর তোমরা কি করো, এরকম এরকম করো, এটা করবা না। হাতটা রাখলা এখানে ফ্ল্যাঙ্কে দিলা, নিচে থেকে স্ট্রোক করলা, লাগে কিনা। সাথে আমার তাকানো থাকবে ফেসের দিকে, পেশেন্টের দিকে তাকায় থাকবো যাতে ব্যথা পাচ্ছে কিনা দেখবো। তারপরে স্প্লিনে আমি এখানে একটা হাত রাখলাম, কেজে রেখে রাইট ইলিয়াক থেকে শুরু করব। ঠিক আছে, একটু বসে নিব, শ্বাস নিতে বলবো, পেশেন্টের দিকে তাকাবো। এটা মিস হয়ে যায়, এটার জন্য ফেল করবে না, কিন্তু মিস না করাই ভালো। বাবু শ্বাস নাও। শ্বাস নিতে কেন বলি, শ্বাস নিলে ডায়াফ্রামটা নিচে নামবে, তখন এটাকে নিচে পুশ করে, তখন আমাদের হাতে লাগে। তো আমরা যখন নাকি ফুল ইন্সপিরেশন হবে তখন নিতে চেষ্টা করবো, মানে চাপ দিব মেটাকার্পাল ফ্যালেঞ্জিয়াল জয়েন্টে। ঠিক আছে, এই যে এই, হ্যাঁ শ্বাস নাও। রাইট ইলিয়াক ফোসা থেকে শুরু করে ওইদিকে যাব। শ্বাসের সাথে আমি খুব দ্রুত দিচ্ছি, এটা না শ্বাসের সাথে দেখবো হচ্ছে না, পরে বাম দিকে আমার দিকে কাঁথাও, ওর ডান দিকে। কাঁথে হাঁটুটা ভাঁজ, নিচের হাঁটুটা নর্মাল, হাত দিয়ে চেষ্টা করব লাগে কিনা। আচ্ছা, হ্যাঁ। তারপরে স্প্লিন গেল, লিভার। আবার বসবো, স্প্লিনে না বসলেও সমস্যা নাই, কিন্তু লিভারে বসতে হবে, হাতটা লেভেলে থাকতে হবে, নয়তো পোক হয়ে যায়। আমার এই বর্ডারটা কোস্টাল মার্জিনের বর্ডার বরাবর থাকবে। শ্বাস নাও, ওর ফেসের দিকে তাকাবো, আর শ্বাস নিতে বলবো। চাপ দিব হলো মেটাকার্পাল ফ্যালেঞ্জিয়ালে। শ্বাস শ্বাস শ্বাস, ব্যাস। তারপরে রাইট কিডনি, হাতটা আবারও সেম ভাবে ডান হাতে ফিল করব, বা হাতে স্ট্রোক করব, লাগে কিনা, লাগলো না। তারপরে প্যারায়োটিক, এই যে দুইটা আঙ্গুল একসাথে ইয়ে করে, নখ যেন না থাকে মেয়েগুলার রেখে এবার ফেসের দিকে তাকাবো। তারপরে ব্লাডার, দেখা যাচ্ছে? আচ্ছা, এইভাবে নিচের দিকে আসতে থাকবো। ওকে, ব্লাডার গেল। তারপর পারমিশন চাইতে হবে, এর মধ্যে একটা কাশি দিবে, আমরা কাফ রিফ্লেক্সটা দেখে ফেলবো। হ্যাঁ, এটা সবসময় না করলেও হবে। তারপরে আমরা ইয়ে করব, একটা পারমিশন চাইবো, যে স্ক্রিন চাইবো, স্ক্রিন চেয়ে আমরা জেনিটালিয়াটা দেখবো। ছেলে বাচ্চাদের বিশেষ করে নেফ্রোটিকের থাকলে ইডিমা নিয়ে আসে, আমরা এখানেই থেমে যাই। তারপর পারমিশন চাইবো যে আমি বাচ্চাটাকে উঠিয়ে রেনাল অ্যাঙ্গেল, আই ওয়ান্ট টু এক্সামিন দ্য রেনাল অ্যাঙ্গেল। এটা কিন্তু পালপেশনের অংশ। উঠো, ওইদিকে ঘুরো, ওইদিক থেকে দেখাচ্ছি। পরীক্ষার সময় তোমাদের দিকে ঘুরাবা, ওইদিক থেকে দেখাচ্ছি। এখান থেকে আমাদের রাইট ইডেক্টর মাসের পাশে হয়ে গেল রেনাল অ্যাঙ্গেলটা, তুমি ওই পাশে দাঁড়াবা, আমি এখানে তোমার দেখানো দাঁড়াচ্ছি। চাপ দিয়ে দুইটা আঙ্গুলটা রাখলা, একসাথে চাপ দিবা না, এভাবে চাপ দিয়ে ফেসটা তুমি ফেসের দিকে তাকায় একটা চাপ দিবা, দেখবা টেন্ডার কিনা, আবার একটা চাপ দিবা, দেখবা টেন্ডার কিনা। 12 রিবের বরাবর টিপে, ঠিক আছে, 12 রিবের টিপে এটা, আর এই মাসেলের বর্ডারে এখানে হাত দিব। দুইটা একসাথে দিব না, আমি যে দেখো ফেসের দিকে তাকাচ্ছি, এই তারপরে এই, একসাথে দুইটা দিব না। এই কিডনিটা সবাই মিস করে ফেলে, রেনাল অ্যাঙ্গেল টেন্ডারনেসটা মিস করে ফেলে। পালপেট দ্য অ্যাবডোমেন বললে এটাও দেখতে হবে পারমিশন নিয়ে, ঠিক আছে। ইডিমেটাস মনে হলে পালপেশনের একটা অংশ ফ্লুইড থ্রিল, এখানে হাত রাখবে বাবু বা বাবুর মা থাকলে বাবুর মা, তুমি এক হাতে দিয়ে এক হাতে স্ট্রোক করবা, আবার এক হাতে দিয়ে এক হাতে স্ট্রোক করবা। এই প্রথমে কিন্তু আমি এখানে স্ট্রোক করলাম, এই হাতে ফিল করলাম, পরে আবার এখানে স্ট্রোক করলাম, এই হাতে ফিল করলাম। আর যদি অ্যাসাইটিস থাকে, সাধারণত অ্যাসাইটিস থাকে না, তোমরা যখন পারপেট করে যদি বলে শেষ, হ্যাঁ তাহলে এটা করলে না কেন স্যার, অ্যাসাইটিস মনে হচ্ছে না, এটা বললে হবে। শিফটিং ডালনেস দেখতে হবে পারকাশনে, পারকাশনে একটা এই সোজা
আপার বর্ড অফ দ্য লিভার ডালনেস একটা, 2 3 4, এটা হলো আপার বর্ড লিভার ডালনেস দেখবো। আর যদি স্প্লিনোমেগালি পাই তাহলে আমি এটা পারকাস করে রাইট ইলিয়াক ফসা থেকে পারকাস না উপর থেকে পারকাস করে আসবো কোথা পর্যন্ত ডাল আছে, ঠিক আছে। আচ্ছা, আর হলো শিফটিং ডালনেস কি নিয়ম, যদি আমি অ্যাসাইটিস মনে হয় তাহলে অ্যাসাইটিস মনে হবে কিভাবে, ফ্ল্যাঙ্ক ফুল থাকবে, আম্বিলিকাসটা ইভার্টেড থাকবে, দেখলেই মনে হবে, ঠিক আছে। প্রথমে আম্বিলিকাস থেকে শুরু করব, তারপর যে কোনো এক পাশে যাব, যেখানে ডাল মনে হবে পেশেন্টকে আমার দিকে ফেরাবো, দেখি। তারপরে 10 সেকেন্ড ওয়েট করে আবার আমরা করব। যখন এখানে রেজোনেন্ট হয়ে যায়, ডালনেসটা চেঞ্জ হয়ে যায়, তাহলে ডালনেসটা শিফট হয়েছে, তার মানে অ্যাসাইটিস আছে। এখানে রেজোনেন্ট হওয়ার কথা ছিল, পানি থাকার কারণে ডাল হচ্ছে। আর যদি অর্গানের জন্য ডাল হতো তাহলে প্রথম থেকে ডাল হতো, যেহেতু শিফট হয়ে আবার রেজোনেন্ট হয়েছে, সো এটা পানিটা শিফট হলো, শিফটিং ডালনেস পজিটিভ। আবার আমরা মাঝখানে এসে আবার ওই পাশে যাব, আবার ঘোরাবো 10 সেকেন্ড থেকে এভাবে। তোমরা একটা নিজেরা না করলে এটা আসলে কখনোই মাথায় থাকবে না, ঠিক আছে। মাঝখানে এসে আবার শেষ, এইভাবে এসে ওই পাশে যাব, যেখান থেকে আমি ডাল পাবো সেখানে ঘুরে ফেলবো। তারপরে আবার যখন পারকাস 10 সেকেন্ড ওয়েট করবো পানিটা সরে যাওয়ার জন্য, যদি আবার রেজোনেন্ট হয় তাহলে ডালনেসটা শিফট হয়েছে, বা শিফটিং ডালনেস প্রেজেন্ট, ফ্লুইড সিলটা ওইভাবে প্রেজেন্ট, ঠিক আছে। তাহলে পালপেশনে আমরা কি থাকে কোশ্চেন, পালপেট দ্য অ্যাবডোমেন। প্রথমে সুপারফিশিয়াল পালপেশন, বাবুকে জিজ্ঞেস করবো কোথাও ব্যথা আছে কিনা, যদি ব্যথা বলে সেখানে সবার শেষে যাবো, আর নয়তো এইভাবে ওই সিকোয়েন্সটা মেনটেন করবো, কিডনি থেকে স্প্লিন, লিভার, আবার কিডনি, অ্যাবডোমেন, ব্যাস। তারপরে প্রথমে আমি কিডনি দেখলাম, তারপরে স্প্লিন দেখলাম, রাইট ইলিয়াক ফসা থেকে শুরু করব, তারপর লিভার দেখলাম, বসে যেতে হবে, পেশেন্টের দিকে তাকাবো, তারপর লেফট কিডনি, প্যারাঅ্যাওরটিক, আম্বিলিকাল, বসিয়ে হলো রেনাল অ্যাঙ্গেল। আর পারমিশন নিয়ে সবার শেষে যে স্ক্রিন নিয়ে আমি জেনিটালিয়া দেখতে চাই, ওটা যদি ইন্সপেকশন বা এক্সামিন দ্য অ্যাবডোমেন থাকে তাহলে, পালপেটটা থাকলে বলবো যে আমি হার্নিয়া বা হাইড্রোসিল আছে কিনা দেখার জন্য আমার স্ক্রিনটা লাগবে। আর কিছু কিছু বলে যে ইন্সপেকশনেই থাকবে তোমার কাফ রিফ্লেক্সটা দেখা, কাশি দিতে বলবো, এখানে কোনো কিছু একটা সোয়েলিং হয়ে আসে কিনা এটা চেষ্টা করবো দেখতে, ঠিক আছে। আর সবার শেষে রেনাল অ্যাঙ্গেল টেন্ডারনেস, আর কিছু নাই অ্যাবডোমেনে। আরেকটা থাকতে পারে শুধু এক্সামিন দ্য লিভার, সেক্ষেত্রে লিভারে তুমি এভাবে করলা, প্রথমে ইন্সপেকশনে দেখলা কোনো সোয়েলিং বোঝা যাচ্ছে না, পালপেশনে তুমি এটা দেখলা, পারকাশনে আপার বডি লিভার ডালনেস, অসকালটেশনে এখানে ব্রুই ধরবা, হেপাটিক ব্রুই শুনতে হবে, ঠিক আছে। ব্রুই সাধারণত আমরা বেল দিয়ে শুনি এই। আর হলো আরেকটা কি, স্প্লিন থাকলো, যদি এক্সামিন দ্য স্প্লিন বলে তখনও আমরা আগে ইন্সপেকশনে দেখলাম কোনো সোয়েলিং আছে কিনা, পালপেশনে ওই একইভাবে গেলাম, গিয়ে পারকাশনে হলো স্প্লিনিক ডালনেসটা কতটুক আসছে, অর্গানের ডালনেসটা, এটা আমরা একটু এই পাশ থেকে ওই পাশ থেকে এসে এটাকে মার্কিং করি, সারফেস মার্কিং করি। তারপরে সবার শেষে স্প্লেনিক ব্রুই পাওয়া যায় কিনা সেটা শুনি, ঠিক আছে। আর ইন্সপেকশন, পালপেশন, পারকাশন, অসকালটেশন, অ্যাবডোমিনাল অসকালটেশনে শুধু আমরা এইখানটাতে আম্বিলিকাস আর এখানকার জয়েন্টের 2/3 এই জায়গাটাতে এখানে আমরা বাল সাউন্ড শুনি। বাল সাউন্ড অ্যাবসেন্ট থাকতে পারে, এক্সাজারেটেড থাকতে পারে, আর নর্মাল থাকতে পারে, ঠিক আছে। অসকালটেশনের চাপে থাকবে বাল সাউন্ড। ইন্সপেকশনে দেখলা সিমেট্রি, পালপেশনে অর্গান পালপেশন করলা, পারকাশনে তুমি শিফটিং ডালনেস দেখলা, আর আপার বডি অফ দ্য লিভার ডালনেস দেখলা, আর অসকালটেশনে হেপাটিক ব্রুই, তারপরে স্প্লেনিক ব্রুই, রেনাল ব্রুই অনেকে বলে, বাচ্চাদের অতটা বোঝা যায় না। আর হলো এখানে মেইন হলো অসকালটেশনে বাল সাউন্ডটা শুনলা কিনা সেটা দেখবে। তারপরে চলে যাবে হেপাটোমেগালির কারণ, কজ বলা, যে কি জানো, হেপাটোমেগালি কজ বলো, হেপাটোস্প্লিনোমেগালির। তখন তোমরা ইনফেকশাস, ম্যালিগনেন্সি আলাদা আলাদা ভাবে বলবা, বই লেখা আছে পড়বা। আর আমরা সাধারণত জিজ্ঞেস করি শুধুমাত্র স্প্লিনোমেগালি আসলে দুইটা ডিজিজ কি, শুধুমাত্র স্প্লিনোমেগালি হলো থ্যালাসেমিয়া আর, তুমি ড্রেস পরো শীত লাগতেছে, থ্যালাসেমিয়া আর কালাজ্বর, এটা মনে রাখো, এই দুটো আমরা শুনতে চাই। তারপরে হয়তো বা ডিজিজে চলে যাবে। তারপরে টেন্ডার হেপাটোমেগালি কোথায় কোথায় থাকে, হ্যাঁ, কার্ডিয়াক ফেলিওরটা শুনতে চাই, সিসিএফটা আমরা শুনতে চাই, ঠিক আছে। ফুল নাকি, আচ্ছা শেষ তাহলে, নাও পড়ো, উঠো। অ্যাবডোমেনের আর কিছু আছে কোশ্চেন তোমাদের? ম্যাম আমরা কি অসকালটেশনে সব সময় বেল দিয়েই করব, মানে সরি মানে না, ডায়াফ্রাম না তো, বেল দিয়ে করব, আর হেপাটিক ব্রুইটা শুধু ম্যাম ডায়াফ্রাম না, যে কোনো ব্রুইগুলা একটু নরমালি শোনা যায় না তো, যেগুলো সূক্ষ্ম সাউন্ড সেগুলো বেল দিয়ে শুনতেছি। আর এটা মিস করলেও তুমি বেল বা ডায়াফ্রাম মিস করলে ওটাতে কিছু যায় আসে না, ওটার জন্য ফেল করবে না, ঠিক আছে। আরেকটা জিনিস যেটা জরুরি সেটা হলো তুমি, আমরা বলে দিই যে ধরলা লিভারটা 5 সেন্টিমিটার আছে, তখন তোমরা কি বলবো, একটু সত্য বাবা, আরেক সেকেন্ড, বেশি না। আমরা বলি দিই, যেহেতু আমরা ডামি নিয়ে আসি, ফাইন্ডিংস থাকে না, তো সেক্ষেত্রে বলি যে ধরলা লিভারটা 5 সেন্টিমিটার আছে, তুমি কি বলবা এটাকে কিভাবে?
মাপাটা দেখো, এটা একটা মিস হয়ে গেছে, এটা পালপেশনের আন্ডারে থাকবে। যদি মেজারমেন্ট বড় পাই তখন আমরা মিড ক্যাভিকুলার লাইনে এই যে কোস্টাল মার্জিন, সেটা মিড ক্যাভিকুলার লাইনে এটা ধরলে এই যে 5 সেন্টিমিটার, এই দেখা যাচ্ছে, ঘুরো, হ্যাঁ। তখন এটা বলাটা সুন্দর করে লিখে বলে দিচ্ছি, দেখো তোমাদের কাছে লেখা থাকলে তো ঠিক আছে, কিন্তু বলাটাই তোমাদের হয় না। লিভার ইজ এনলার্জড বাই 5 সেন্টিমিটার বাই 5 সেন্টিমিটার, কোত্থেকে? ফ্রম দ্য কোস্টাল মার্জিন এট দ্য মিড ক্লেভিকুলার লাইন, ঠিক আছে? লিভার ইজ এনলার্জড বাই 5 সেন্টিমিটার ফ্রম দ্য রাইট কোস্টাল মার্জিন এট দ্য মিড ক্লেভিকুলার লাইন, ওকে? আপার বর্ডার অফ দ্য লিভার ডালনেস ইজ রাইট 5th ইন্টারকোস্টাল স্পেস। এটা কেন? কারণ লিভার অনেক সময় পুশ ডাউন হয়, তোমাদেরকে ব্রঙ্কিওলাইটিস আমি পড়িয়েছিলাম যে ভিসেরোপটোসিস, স্প্লিন লিভার দুইটাই হাতে লাগছে, ওগুলা কিন্তু পুশ ডাউন, ওগুলা বড় না, হ্যাঁ? তো আপার বর্ডার লিভার যদি নিচে নেমে যায় তাহলে এটা পুশ ডাউন, এটা লিভার হেপাটোমেগালি না, সেটার জন্য। শেষ, আপার বর্ডার বলার পরে বলবা যে লিভার সারফেস থেকে টেন্ডার কি নন টেন্ডার, স্মুথ, ফার্ম, রাউন্ডেড বর্ডার, এগুলা ব্যাখ্যা করতে হবে, ঠিক আছে? আর হেপাটিক ব্রি শোনা গেলে হেপাটিক ব্রি প্রেজেন্ট, সাধারণত শোনা যায় না। এই স্প্লিনেরটা কি বলবা? স্প্লিন ইজ এনলার্জ বাই 5 সেন্টিমিটার। স্প্লিনেরটা কিন্তু ডিরেকশন, ধরলা লিভারটা ডিরেকশন আমরা সোজাসুজি ধরি কত সেন্টিমিটার? মিড ক্লেভিকুলার লাইনে একদম সোজা, এটা থাকবে সোজা। আর স্প্লিনের ক্ষেত্রে কিন্তু অ্যালং ইজ লং এক্সিস, এভাবে বাঁকা হবে। কোস্টাল মার্জিন মিড ক্লেভিকুলার লাইন থেকে রাইট আম্বিলিকাসের দিকে ডিরেকশন হবে, বোঝা যাচ্ছে? এদিকে ডিরেকশন হবে বাঁকা করে, তাহলে স্প্লিন ইজ এনলার্জড বাই 8 সেন্টিমিটার অ্যালং ইজ লং এক্সিস ফ্রম দ্য লেফট কোস্টাল মার্জিন এট দ্য মিড ক্লেভিকুলার লাইন, ঠিক আছে? অ্যালং ইজ লং এক্সিস ফ্রম দ্য লেফট কোস্টাল মার্জিন। তারপরে স্পেনিক নচ প্রেজেন্ট, আর হলো নন টেন্ডার বা টেন্ডার, এগুলা বা স্প্লেনিক ব্রি শোনা গেলে স্প্লেনিক ব্রি প্রেজেন্ট, এভাবে বলবা, ঠিক আছে? পরীক্ষা থাকবে পালপেট দ্য অ্যাবডোমেন, তখন তুমি এই যে যেভাবে দেখালাম যে লেফট কিডনি থেকে শুরু করা, তারপর তখন আর ওই আপার পারকাশনে যাবা না, হ্যাঁ? যেহেতু অ্যালবুমিনে বলা অ্যাবডোমেন বলা হয়েছে, বা যদি বলে শুধু লিভার হেপাটোমেগালি তখন তুমি পারকাশন, আপার বর্ডার দ্য লিভার, এটা তোমাদের প্রায় প্যাচ লাগে যে আমি কি আপার বর্ডার দ্য লিভার ডালনেস দেখবো? দেখলেও ফেল করবে না, না দেখলেও ফেল করবে না, কিন্তু তুমি এখানে সব সিকোয়েন্স মেনটেন করলা কিনা সেটা দেখবে, এবং রেনাল অ্যাঙ্গেলটা দেখতে চাইলে কিনা। ক্লিয়ার? কোনো কোশ্চেন? ম্যাম বাউল সাউন্ড কতক্ষণ ধরে শুনবো ম্যাম? এটা সাধারণত 1 মিনিট শুনতে বলে, এর মধ্যে যদি তুমি শুনে ফেলো, না শুনলে 1 মিনিট ধরতে বলে, আর শুনে ফেললে তখন বলতে পারো যে না বাউল সাউন্ড প্রেজেন্ট। যদি তাড়াতাড়ি সরিয়ে ফেলো তাহলে বলবে যে কি কেন সরে, যে স্যার বাউল সাউন্ড প্রেজেন্ট, এই জন্য 1 মিনিট রাখা হয় নাই, ঠিক আছে? তোমাদের সবসময় দেখবে প্রসিডিউরটা, যে তোমার প্রসিডিউরটা ঠিক হচ্ছে কিনা। একটা দুইটা পরীক্ষার সময় আমরা ধরেই নিই যে হ্যাঁ মিস যেতে পারে, ওইটা নিয়ে নার্ভাস হবো না, ভয় পাওয়ার কিছু নাই। আর হেপাটোস্প্লিনোমেগালির কজ প্লিজ একদম কণ্ঠস্থ ঠোঁটস্থ মুখস্থ, উল্টাপাল্টা গুলো আগে বলবে না, আগে কমন গুলা বলবা। যেমন লিউকেমিয়া লিম্ফোমা আমরা শুনতে চাই, টিউবারকুলোসিস শুনতে চাই, এন্টেরিক ফিভার শুনতে চাই, সেপ্টিসেমিয়া শুনতে চাই, তারপরে কাইকিউ টিস্যু ডিজিজে সোজিয়া শুনতে চাই, ঠিক আছে? এসএলই, এগুলা কমন গুলা বলবা। উঠো, এই তুমি অসুস্থ নাকি? একদম কি স্লো মোশনে উঠতেছে। শেষ, যাও, তোমাকে বলতেছি তোমরা একটু পানি টানি খাও, আমি একটু কোশ্চেন বলবো, আলাপ করবো। পাঠাইনি, ওই যে ওটা পাঠাইনি, এখানে বসে। হুম, প্যান্ডেল পরো, প্যান্টটা পরো, প্যান্ট পরবে না? আমি সোয়েটার পরা না, আর জিনিসপত্রগুলা মাস্ক পরো। আহাদ, লাইট লাগবে বইয়ের জন্য।
মিউট করো তো, আমি একটু ফোনে কথা বলি নিয়ে। ওকে, তোমাদের সামনে আবিদ স্যার বইটা আছে? ম্যাম। শোনা জি ম্যাম। শোনা যাচ্ছে না? হ্যাঁ, আচ্ছা। সকালে তো ম্যাডাম যেগুলো ক্লাস নিয়েছে পরীক্ষা রিলেটেডই, তাই না? পরীক্ষার কোশ্চেন ওই চ্যাপ্টার গুলো হয়ে গেছে না তোমাদের, যা যা ধরে, তারপরে যা যা টপিকস দিয়েছিলাম শেষ হয়েছে না হয় নাই? জি ম্যাম। আচ্ছা, আমি শুধু পরীক্ষা যা ধরছে আর কোশ্চেন যা আসছে সেগুলো আলাপ করবো, তোমরা খাতা কলম রেডি রাখো। আচ্ছা, এবার একটা ওল্ড কারিকুলামের মধ্যে যে চাইল্ড, এটা তোমরা যদি বলতে পারো, মানে এখানে দেখো আবিদ স্যারের বইয়ের প্রথম ইয়েটাই আছে, হু ইজ এ চাইল্ড। এই ডেফিনিশন একটা হলো এভরি হিউম্যান বিং বিলো দ্য এজ, ওকে, বা এনি পারসন আন্ডার এজ 18 ইজ টু বি রিগার্ডেড অ্যাজ এ চাইল্ড। সোজা না ডেফিনিশনটা? হ্যাঁ, নিয়ে যাও। ঠিক আছে, এটা কিউ কিউ দাও, এটা আসছে। তারপরে স্টেজেস অফ চাইল্ড লাইফ আসে। আবিদ স্যারের বইটা খুলেছো? একদম প্রথমে তোমরা পেয়েছো? জি ম্যাডাম। জি ম্যাম, পেয়েছি। তাহলে হু ইজ এ চাইল্ড মাস্ট লাগবে, যে 18 বছর নিচে যে কেউ হলো চাইল্ড। তারপর স্টেজেস অফ এ চাইল্ডস লাইফ, একটা ইন্টারইউটেরিন পিরিয়ড, মানে এমব্রায়ো কতদিন আর ফিটাস কতদিন। 8 উইকস পর্যন্ত হলো এমব্রায়ো, 9 উইকস থেকে বার্থ পর্যন্ত ফিটাস। তারপরে এবারে আমাদের যে এক্সটার্নাল ছিলেন শিশির স্যার, উনি সবাইকে কমনলি এটাই দিয়ে ধরেছিল যে নিউনেট কতদিন পর্যন্ত, ঠিক আছে, 28 ডেজ পর্যন্ত। হ্যাঁ, এটা বলতে হবে, নিউনেট বার্থ টু 4 উইকস অফ এজ মানে 28 ডেজ। তারপরে ইনফেন্সিকে দুই ভাগে ভাগ করেছে, আর্লি মানে প্রথম 6 মাস হলো আর্লি ইনফেন্সি, 6 থেকে 12 মাস হলো লেট ইনফেন্সি। টডলার কারা 1 থেকে 3 বছর, চাইল্ডহুড ইয়ে কারা চিলড্রেন 3 থেকে 10 বছর,
আর অ্যাডোলেসেন্স হলো 10 থেকে 18 বছর, 19 বছর। ঠিক আছে, এই স্টেজগুলো আসে, এবার আসছে। তারপরে চলে আসো তোমরা আইএমসি এর মধ্যে গ্রোথের প্যারামিটারটা আসে। আচ্ছা, এটা আমি গ্রোথ, আচ্ছা এরপর চলে যাও গ্রোথ এন্ড ডেভেলপমেন্টের ডেফিনিশন, তারপরে ডোমেইন গুলা। হ্যাঁ, গ্রোথ সাধারণত তোমাদেরকে কি বলা হয় বলো তো? তোমাদের গ্রোথ আর ডেভেলপমেন্টে গ্রোথ পারলেও ডেভেলপমেন্টের ডেফিনিশনটা রিটেনে কেউই পারো না। প্রবলেমটা কি এখানে? সমস্যা কি? গ্রোথের মধ্যে তোমার ইয়েটা লাগবে, কি কি হয় বলো তো? হাইপারট্রফি, হাইপারপ্লাসিয়া, মনে আছে? হাইপারট্রফি, হাইপারপ্লাসিয়া এন্ড ডিফারেন্সিয়েশন। হ্যাঁ, এইটা ভালো আছে তোমার 130 নাম্বার পেজ আইএমসিআর বইতে, যে গ্রোথ রেফার্স টু ফিজিক্যাল ম্যাচুরেশন এন্ড সিগনিফাইজ, এটা হলো একটা ফিজিক্যাল ম্যাচুরেশন এবং ইনক্রিজ ইন সাইজ অফ দ্য বডি পার্টস এবং বিভিন্ন অর্গান, বডি পার্টস এবং অর্গানের সাইজ বাড়বে। এবং কেন হবে সেটা? হাইপারপ্লাসিয়া, হাইপারট্রফি এবং ডিফারেন্সিয়েশনের জন্য। এই পুরোটা ডেফিনেশন থাকতে হবে, সাধারণত 1 মার্কস থাকে। আর ডেভেলপমেন্ট কি? ফাংশনাল ম্যাচুরিটিটাকে অ্যাটেইন করা। সেটা মানে কি? ইকুইজিশন অফ স্কিল, তারপর ইমোশন এবং সোশ্যাল অ্যাডাপ্টেশন। স্কিল, ইমোশন, সোশ্যাল অ্যাডাপ্টেশন। ঠিক আছে, ডেভেলপমেন্ট, এই গ্রোথ এন্ড ডেভেলপমেন্টের ডেফিনেশন আসতেছেই, প্রতি বছরই আসতেছে। ফ্যাক্টরস ইনফ্লুয়েন্সিং গ্রোথ এন্ড ডেভেলপমেন্ট, এইটাও থাকে। জেনেটিক্স, নিউট্রিশন, এটা হলো তোমার আইএমসিআই বই 130 পেজে আছে। ঠিক আছে, এখানেও আছে, দাঁড়াও এখানে বলে দিচ্ছি। এখানে কোথায়? এই যে প্রিন্সিপাল অফ ডেভেলপমেন্ট না, আচ্ছা এখানে ফ্যাক্টরসটা নাই, ফ্যাক্টরসটা দেখতে পাচ্ছি না, তাহলে এটা লিখে রাখো। আইএমসিআই বইয়ের 130 পেজে আছে হলো ফ্যাক্টরস ইনফ্লুয়েন্সিং গ্রোথ এন্ড ডেভেলপমেন্ট। ঠিক আছে, জেনেটিক্স, যেমন যার বংশে মানে ছোট তারা বড় হবে না, নিউট্রিশনের ডেফিসিট থাকলে গ্রোথ হবে না, বা প্রেগনেন্ট মাদার কেমন থাকছে, সুস্থ থাকলে সুস্থ বাচ্চা হবে, নয়তো অসুস্থ। তারপর বিভিন্ন হরমোনের ইনফ্লুয়েন্স, তারপরে চাইল্ডহুড কোনো ক্রনিক ডিজিজ থাকলে গ্রোথ হবে না। তারপর ইমোশনাল, কালচারাল, কোনো কোনো এলাকায় বেশি হাইট বড় হয় না, ইন্টারটেন গ্রোথ রিটারেশনে বেবিরা একটু ছোট থাকে, পুয়ার সোশিয়াল কন্ডিশনে দেখা যায় পুয়ার গ্রোথ এন্ড ডেভেলপমেন্ট থাকে। তারপরে সারাউন্ডিংস, গ্রোথ পোটেনশিয়াল একটা থাকে, যে আচ্ছা স্মলার চিলড্রেন বা ছোট থাকবে বাট দ্য স্মলার হি ইজ লাইকলি টু বি ইন সাবসিকুয়েন্ট ইয়ার্স। তবে এটা সবসময় না, রিভার্সটাও হয়। ঠিক আছে, তাহলে ফ্যাক্টরস ইনফ্লুয়েন্সিং এটা লাগবে, রিটেনে আসে তোমাদের। আচ্ছা, তারপরে হলো ডোমেইন গুলা। ডোমেইনস কি কি? একদম ছোট, মানে 1 মার্কস এটার মধ্যে, তোমরা এটার মধ্যে প্যাচ লাগাও, মানে ঠিক মতো আসে না সব। গ্রস মোটর, এটা হলো তোমার 13 নাম্বার পেজে আবিদ স্যারের বইয়ে। গ্রস মোটর, ফাইন মোটর এন্ড ভিশন। ফাইন মোটরের সাথে যে ভিশন আসে কিভাবে মনে রাখবা? যে আমরা সুইয়ের মধ্যে সুতা ভরি, সেটা হলো ফাইন কাজ, ফাইন মোটর। এবং এটা করার জন্য আমাদের চোখ ভালো থাকতে হবে, আমরা চোখ ভালো না থাকলে কাজটা করতে পারবো না। সো ফাইন মোটরের সাথে ভিশন। আর আমরা কানে না শুনলে কথা বলা শিখবো না, সো স্পিচের সাথে হিয়ারিং একটা ডোমেইন। তাহলে গ্রস মোটর হলো হাঁটা চলা এগুলা, ফাইন মোটর, ভিশন একসাথে, স্পিচের সাথে হিয়ারিং, আর বাকিটা সোশ্যাল অ্যাডাপ্টেশন। ঠিক আছে, সেলফ অটোনমি। তারপরে এখান থেকে আসবে আরো তোমার সাধারণত 18 মাসটা খুব বেশি আসে, কেন জানো? হ্যাঁ, তখন তাতার দিনে তো আমরা বুঝে ফেলি যে তারা বাচ্চাটা কত গ্রোথ হলো। 18 মাস, 12 মাস আর 6 মাস, এই 3টা জিনিস কমনলি আসে। যে এই বাচ্চা গ্রস মোটর কি হবে, ফাইন মোটর ভিশন কি হবে, স্পিচ ল্যাঙ্গুয়েজ হিয়ারিং কি হবে, আর সোশ্যাল ইমোশনাল অটোনমিটা কি হবে। ঠিক আছে, কত কত মান্থ ম্যাম? 6 মানে বেদ বাক্য না, এটা উল্টাপাল্টা ইচ্ছা করে দিতে পারি, কিন্তু কমনলি 18 মাসটা বেশি আসে। 18, 6 আর 12। জি ম্যাডাম। 6 মাস, 12 মাস, 18 মাস। আমরা গ্রস মোটরটা যদি চিন্তা করি, তোমাদের ডেভেলপমেন্টাল অ্যাসেসমেন্ট এক্সামিনেশন দেখাবো আমি পরশুদিন, সেদিন বলে দিব, তোমরা একটু লিখে রাখবা। ওইখানে যে বলাটা থাকে ওইটা, এই এটা চারটা যদি তোমাদের মনে থাকে ওখান থেকে বললেও হবে। যেমন ঘাড় শক্ত হবে কয় মাসে, বসতে শিখবে কয় মাসে, দাঁড়াতে শিখবে কয় মাসে, হাঁটতে শিখবে কয় মাসে, স্পিচের মধ্যে বাবা বলবে কবে, মানে বাবলিং, মনোসিলেবল কবে, বাইসিলেবল কবে, আর ফুল ওয়ার্ড বলবে কবে। ফাইন মোটরের মধ্যে কাপ স্পুন ধরতে পারবে কবে, তারপর জুতা মোজা পড়তে পারবে কবে, ইন্ডেক্স ফিঙ্গার দিয়ে পয়েন্ট করতে পারবে কবে, এগুলা দিয়ে আমরা ফাইন মোটর ভিশনটা। আর সোশ্যাল হলো মাকে দেখে হাসে কিনা, তারপরে নিজে নিজে খেলা করে কিনা, মিমিক্রি করে কিনা। ঠিক আছে, এগুলো হলো সোশ্যাল এন্ড বিহেভিয়ারটা। আচ্ছা, এটা রিলেটেড একটা হলো, এখন অটিজমের প্রতি সবাই খুব বেশি ইয়ে করছে, তো অটিজম এবারও আসছে পরীক্ষায়। অটিজমটা কি?
নিউরো ডেভেলপমেন্টাল ডিসঅর্ডার, নিউরো এবং ডেভেলপমেন্টাল মানে নার্ভাস সিস্টেম সাথে তার ডেভেলপমেন্টালও ডিসঅর্ডার, যেখানে নাকি সোশ্যাল ইন্টারাকশনটা ইম্পেয়ার হবে, তারপরে প্রিটেন্ড প্লে যেটা সেটা ফেলিওর হবে, মানে সোশ্যাল ইমিডিটি প্লে করতে পারে না, পুতুলকে যেমন আমরা বিয়ে দিই কাপড় পরে এগুলো করতে পারে না, আর একই ধরনের মুভমেন্ট করবে, রেস্ট্রিকটিভ রিপিটেটিভ স্টেরিওটাইপ। এটা হলো তোমার আইএমসিআই বইয়ের 134 পেজ। আইএমসিআই সবার শেষ পাতাতে অটিজম কি এবং একটা বাচ্চা আমরা কখন চিন্তা করবো তার অটিজমের দিকে যাচ্ছে, রেড ফ্ল্যাগস, এটাও আসে রিটেনে। ঠিক আছে, রেড ফ্ল্যাগ কি ধরলা, মানে জয়ফুল এক্সপ্রেশন নাই 6 মান্থে, যে কাউকে দেখলে হাসা, তারপরে ইয়ে নাই, কি বলে, বাবলিং সাউন্ড নাই 12 মাসের মধ্যে, তারপরে তোমার পয়েন্টিং মানে গ্যাসচার গুলা নাই, এটা হলো 12 মাসের মধ্যে। 16 মাসের মধ্যে কোনো ওয়ার্ডই বলে নাই, কোনো মিনিংফুল ওয়ার্ড বলে নাই। হ্যাঁ, এনি বা বলতে শিখেছে, অনেক মায় বলবে যে 15 মাস পর্যন্ত বলেছে, তারপর থেকে সে আর বলছে না, মানে বলে আবার লস, এনি লস অফ স্পিচ, বাবলিং আর সোশ্যাল স্কিল অ্যাট এনি এজ। মানে অটিজম কিন্তু একটু পরে গিয়েও হতে পারে, এট বার্থ থেকে যে হবে তা না। ঠিক আছে, তাহলে অটিজম এবং রেড ফ্ল্যাগ এটা আসে, ডোমেইনস গুলা বললাম আসবে। আর অ্যাসেসমেন্ট অফ ডেভেলপমেন্ট কিভাবে, এটা এবার আসছিল। ঠিক আছে, এটা হলো আবিদ স্যারের বইয়ে, দেখো পেজ 12-এ, comparing of skills and performance of any child with standard age, specific child milestone and bedside। এটা হলো যে আমাদের গ্রস মোটর, ফাইন মোটর এগুলো দেখে, আর কিছু স্কেল দিয়ে স্কোর দিয়ে আমরা বেলি স্কেল, ডেনভার স্কেল এগুলা। ঠিক আছে, অ্যাসেসমেন্ট অফ ডেভেলপমেন্ট এটা কেন দিল বুঝলাম না, এটা আসলে না দিলেই ভালো হতো। তারপরে যা লিখেছে নাম্বার দিয়ে দিয়েছিলাম। একটা প্রিন্সিপাল অফ ডেভেলপমেন্ট, এটা লাগে, এটা শর্ট নোট আসে 12 পেজ, আবিদ স্যারের বই 12 পেজে আছে, যে এটা একটা কন্টিনিউয়াস প্রসেস, বার থেকে হতেই থাকবে, এটা ক্যাফালোকডাল ডিরেকশনে হবে, এবং এটা সিকোয়েন্সটা সবার সেম, কিন্তু এক একজনের এক এক সময় হতে পারে, কিন্তু বসার পরে হাঁটা, হাঁটার পরে দাঁড়ানো, দাঁড়ানোর পরে হাঁটা, এই সিকোয়েন্সটা সবার সেম থাকবে। তারপরে যে আমাদের মোরো রিফ্লেক্স, যেগুলো নাকি রিফ্লেক্স গুলো অ্যাড বাড়তে থাকে, সেগুলো রিপ্লেস হবে যে কোনো একটা রেসপন্স দিয়ে। মানে প্রিমিটিভ রিফ্লেক্স যদি থাকে, সে কিন্তু আর হাতে ধরা শিখবে না। প্রিমিটিভ রিফ্লেক্সেস আর লস্ট বিফোর দ্য অ্যাপিয়ারেন্স অফ করেসপন্ডিং ভলান্টারি মুভমেন্ট। মানে পামার গ্রাস আসবে তোমার প্রিমিটিভ রিফ্লেক্সটা চলে যাওয়ার পরে, বাচ্চারা হাত মুঠো করে রাখে, সেটা প্রিমিটিভ রিফ্লেক্স। যখন নাকি এটা হাত খোলা না শিখবে, লস না হবে, ততক্ষণ তো সে গ্রাসপিং করা শিখবে না, একটা কিছু ধরা শিখবে না। ঠিক আছে, তাহলে এখান থেকে আর কিছু নাই। তারপরে আসো খুবই ইম্পর্টেন্ট যেটা তোমাদের ব্রেস্ট ফিডিং এ, IYCF, আবিদ স্যার বইয়ে 16 নাম্বার পেজ। এখানে এই যে পজিশনিং অ্যাটাচমেন্ট, ভাইভাতেও ধরে রিটেনেও আসে। তোমরা সবসময় প্যাচ লাগাও, আমিও আগে লাগাতাম, যে অ্যাটাচমেন্ট আর পজিশন কোনটাতে কি। পজিশন হলো মনে রাখবা খেতে বসতেছে সে, সেটা হলো পজিশন। আর অ্যাটাচমেন্ট হলো খাওয়া শুরু করছে, কখনোই প্যাচ লাগাবা না, মানে একটা একটার মধ্যে আসবা না। পজিশনটা কি হবে, বডিটা ফুললি সাপোর্ট করা থাকবে, মার খুব কাছাকাছি থাকবে, মাথা বডি স্ট্রেইট থাকবে, আর ফেসটা ব্রেস্টের দিকে ফেস করা থাকবে। ঠিক আছে, তাহলে এটা হলো পজিশন, তাহলে এটা অ্যাটাচমেন্ট না। পজিশন হলো বডিটাকে খাওয়ানোর জন্য পজিশন করা, মার খুব কাছে, ক্লোজ টু মাদার, ফুললি সাপোর্ট করে রাখবো, স্ট্রেইট থাকবে এবং ব্রেস্টের দিকে ফেসিং করা থাকবে। ঠিক আছে, আর অ্যাটাচমেন্টটা কি হবে, চিনটা, বেবির চিনটা টাচ করবে ব্রেস্টে, মাউথটা ওয়াইড ওপেন থাকবে, লোয়ার লিপটা টার্ন আউটওয়ার্ডস, নিচের লিপটা আউটওয়ার্ড বাইরের দিকে টার্ন করা থাকবে, এবং এইটা ইম্পর্টেন্ট, মোর অ্যারিওলা ইজ সিন অ্যাবাভ, উপরের দিকে অ্যারিওলা দেখা যাবে, নিচের দিকে অ্যারিওলাটা দেখা যাবে না, কম দেখা যাবে। ঠিক আছে, তাহলে পজিশনিং অ্যাটাচমেন্ট 3টা 4টা 5টা যতগুলো স্টার পারো দাও, দিয়ে দাও। আচ্ছা, তার মধ্যে আবার আসলো IYCF এর ডেফিনিশন এবং কম্পোনেন্টস। কম্পোনেন্টস এর মধ্যে কি 3টা কম্পোনেন্ট, একটা হলো আর্লি ইনিশিয়েশন অফ ব্রেস্ট ফিডিং, তারপরে কি 6 মাস পর্যন্ত এক্সক্লুসিভ ব্রেস্ট ফিডিং মানে 180 ডেজ, এবং 6 মাসের পর থেকে আমরা কমপ্লিমেন্টারি ফিড শুরু করব, সাথে 2 ইয়ার্স পর্যন্ত ব্রেস্ট ফিডিংটাকে কন্টিনিউ করব। IYCF এর কম্পোনেন্টটা খুবই জরুরি। তারপরে হলো এখানে অ্যাডভান্টেজ মাঝে মধ্যে আসে, এখন একটু কমই আসে, যে ব্রেস্ট ফিডিং এর অ্যাডভান্টেজ বেবির জন্য কি, মায়ের জন্য কি। বেবির জন্য তো এটা একটা কমপ্লিট ফুড, এটা ইজিলি ডাইজেস্টেড হবে, আবার বিভিন্ন ইনফেকশনের এগেইনস্টে প্রোটেক্ট করবে, তারপর ইমোশনাল বন্ডিং, মা এবং বাচ্চার মধ্যে ইমোশনাল বন্ডিং হবে, ব্রেইন গ্রোথ ভালো হবে। আমাদের শাহিন ম্যাডাম প্রায় সময় বলে যে গরুর দুধ খাওয়াচ্ছেন, গরুর বুদ্ধি হবে, বুঝছো, ব্রেইন গ্রোথ এন্ড ইন্টেলিজেন্স বাড়বে পাবে, আর হলো চাইল্ডহুড ক্যান্সার কম হবে। মার ক্ষেত্রে কি, ইউটেরাসটা জায়গা মতো যাওয়া, ইনভলিউশনটা হেল্প করবে, তারপরে আবার প্রেগনেন্সি ডিলে করবে, এটার জন্য বাচ্চার মানে পরে কনসেপ্ট করাটা দেরিতে হয়। তারপর ব্রেস্ট আর ওভারিয়ান ক্যান্সার হয় না ওইসব মায়েদের, যেসব মায়েরা বুকের দুধ খাওয়ায়।
আর মায়ের যেহেতু বুকের দুধ খাওয়ানো একটা কাজ, ওয়ার্কলোড, গ্রামের অঞ্চলে ওয়ার্কলোড একটু কমে, যে হ্যাঁ আমি বাচ্চাকে নিয়ে আছি, ঠিক আছে। আর ফ্যামিলির জন্য কি দুধের কেনার টাকাটা অনেক খরচ হয়, একটা কোটা তোমার 5 দিন ঠিক মতো খাওয়ালে 5 দিন থেকে, সো অনেক খরচ হয়। সেভ মানি, ফ্যামিলি প্ল্যানিংটাকে প্রমোটস করে, যেহেতু বা মা তখন কনসিভ করে না। আর হলো হসপিটালাইজেশন, বাচ্চা বারবার হসপিটালাইজ হতে হয় না। তারপরে তোমাদের এখান থেকে শর্ট নোট আসে প্রিলেকটাল ফিডিংটা। কয়টা বাজে? আমি 1টা পর্যন্ত ক্লাস নিব। প্রিলেকটাল ফিডিং এর এটা পড়বা ডেফিনেশন, যে ফিডিং অফ লিকুইড ফুড আদার দেন ব্রেস্ট মিল্ক, ব্রেস্ট মিল্ক ছাড়া অন্য যে কোনো কিছু খাওয়ানোটাকে বলা হয় মানে প্রায়র টু এস্টাবলিশমেন্ট অফ দ্য ব্রেস্ট ফিডিং। ব্রেস্ট ফিডিং এর শুরুর আগে যদি আমরা মধু খাওয়াই বা জমজমের পানি বা এই ধরনের কিছু খাওয়াই, তাহলে সেটা হবে প্রিলেকটাল ফিডিং। এটা কি করে? সাধারণত ডায়রিয়া মানে যে কোনো ইনফেকশন করে, এবং দেখা যায় যে বুকের দুধটা নিতে চাচ্ছে না, ঠিক আছে। তারপরে গেল তোমার কমপ্লিমেন্টারি ফিডিংটা কি? 6 মাস বয়স থেকে যে খাবারটা শুরু হবে সেটা হলো কমপ্লিমেন্টারি ফিডিং। এটা প্রপার্টি কি হতে হবে? এনার্জি রিচ, বডি বিল্ডিং, প্রোটেক্টিভ, ঠিক আছে, এটা লাগবে। এবং স্পাইসি সল্টি হওয়া যাবে না, ইজি টু প্রিপেয়ার হতে হবে। এটা হলো পেজ 19-এ আছে। আচ্ছা, তারপরে তোমার এখান থেকে আইএমসিআই থেকে আবারও সেই ডেফিনেশন এবং কম্পোনেন্টস। ইট ইজ অ্যান এভিডেন্স বেসড সিনড্রোমিক অ্যাপ্রোচ। আচ্ছা, আইএমসিআই এবার পরীক্ষায় হোয়াট ইজ আইএমসিআই বলতে পারেন, অ্যাব্রিভিয়েশনটা আই ফর কি? একজন বলো আবার আইএমসিআই, কেউ একজন বলো আইএমসিআই এর অ্যাব্রিভিয়েশনটা কি? ইন্টিগ্রেটেড ম্যানেজমেন্ট অফ চাইল্ডহুড ইলনেস। হ্যাঁ, সবাই পারবা তো? মানে আমার লজ্জা পেতে হয়েছে যে আমি তো এটা ভাবি নাই যেটা পারবে না। আইএমসিআই কি বলো? তার ডেফিনেশন বলা শুরু করে। আরে বাবা, আইএমসিআই তে কি হয় সেটা বলে, আই ফর কি, এম ফর কি, পারে নাই। তো সেকেন্ড দিন বলে দেওয়া হয়েছে, তখন সেকেন্ড দিন ওরা পেরেছে। আচ্ছা, তাহলে এটা ডেফিনেশনটা লাগবে এবং কম্পোনেন্টসটা লাগবে। কম্পোনেন্টসটা তোমরা লিটেনে উল্টাপাল্টা লিখো। আবারও বলতেছি, হেলথ কেয়ার প্রোভাইডারদেরকে ইমপ্রুভ করা, তারপরে তোমার ওভারঅল হেলথ সিস্টেমকে করা, এবং ফ্যামিলি এবং কমিউনিটি হেলথ কেয়ার প্র্যাকটিসটাকে ইমপ্রুভ করা। 2 ধরনের আছে, ফ্যাসিলিটি বেসড আর কমিউনিটি বেসড। হ্যাঁ, আইএমসিআই কি? সেটা হলো ফ্যাসিলিটি বেসড, এভাবে ছোট করে আসে, এমসিকিউতে আসে। আচ্ছা, তারপরে তোমার এখানে আছে ইটেট। এটা তোমাদেরকে ক্লাসের সময় বলেছিলাম, ইমার্জেন্সি সাইন, প্রায়োরিটি সাইন আলাদা আলাদা ভাবে আসতে পারে। তারপরে এখান থেকে আর কিছু না। আইএমসি এর মধ্যে অনেক কিছু আছে, আইএমসি এর বইয়ের মধ্যে, সেগুলো কি কালার, কালার কোডটা লাগবে, ঠিক আছে। তারপরে এআরআই, ডায়রিয়া, আইএমসি এর ক্লাসিফিকেশন, নিউমোনিয়া ক্লাসিফিকেশনটা লাগবে, ডায়রিয়া ক্লাসিফিকেশনটা লাগবে। তারপরে আর্টিফিশিয়াল কি জানো আর কি, ডেঞ্জার সাইন গুলা 0 to 2 মান্থ তোমরা পারো না, 2 মান্থ to 5 ইয়ারটা সবাই পারো, কিন্তু 0 to 2 মান্থ তোমাদের জানা লাগবে, ঠিক আছে। প্যাচ লাগাবা না, ডেঞ্জার সাইন। আচ্ছা, তারপরে হলো এখান থেকে আর কিছু না। তাহলে আইএমসি এর ডেফিনেশন, কম্পোনেন্ট, ডেঞ্জার সাইন, কালার কোড, তারপরে এফআইএমসিআই, সিআইএমসিআই এটা লাগবে, আর ইটেট, প্রায়োরিটি সাইন, ইমার্জেন্সি সাইন। ইপিআইটা আমি পরে আবার পরের ক্লাসে, এখান থেকে আমি চলে যাই। আচ্ছা, এখানে কি এটা ধরে যে আমাদের আন্ডার 5 মর্টালিটির কারণ কি? হ্যাঁ, এটা রিটেনেও আসছে এবার, সিরিয়াস ইনফেকশন, এটা কম্পোনেন্ট, ফ্যাসিলিটি বেসড, সিআইএমসি আসলে কিন্তু তোমরা আকাশ থেকে পড়ো না যে সিআইএমসিআই যদি আসে, কমিউনিটিতে গিয়ে বাসা বাসায় গিয়ে যেই ইয়েটা দেওয়া হয়, সেবাটা দেওয়া হয়, সেটা হলো সিআইএমসিআই। সেখানে দেখে বাচ্চার গ্রোথ ডেভেলপমেন্ট ঠিক মতো হচ্ছে কিনা, ডিজিজ প্রিভেনশনের জন্য হ্যান্ড ওয়াশ, পরিষ্কার খাবার তৈরি করে, এগুলো বলে দিয়ে আসে। বাসায় কোনো কিছু ডায়রিয়া হলে কিভাবে কেয়ার নিবে এবং কখন তারা হাসপাতালে যাবে বলে দিয়ে আসে, এবং কিছু ভ্যাকসিনেশন দিয়ে আসে সিআইএমসিআই এর মধ্যে। আচ্ছা, কি আইএমসি এটা কি কি কভার করে এটা ভাইভাতে ধরা হয়? একটা হলো নিউমোনিয়া, ডায়রিয়া, ম্যালেরিয়া, মিজেলস, এয়ার প্রবলেম এবং নিউট্রিশনাল প্রবলেম। তারপরে এক্সকিউজ মি ম্যাম, বলো ম্যাম কলার কোডটা একটু বলি দেন ম্যাম। আচ্ছা, কালার কোড এই যে দেখো, চাপ পড়ছে তাহলে। এই যে কালার কোড পিঙ্ক, মানে যখন আমাদের আইএনসি একটা চার্ট আছে, চার্টে দেখা থাকে 3টা কালার। তো পিঙ্ক কালার মানে পিঙ্ক কালার আন্ডারে যারা থাকে তারা হলো ওই পিঙ্ক কালার, পিঙ্কের মধ্যে যেসব আছে, যেই সিমটম গুলা বলা, সেগুলো যদি বাচ্চাটার থাকে, সেই বাচ্চাকে আমরা আর্জেন্ট হসপিটাল রেফারেল করব। হ্যাঁ, এই জন্য এটা পিঙ্ক কালার, আর্জেন্ট হসপিটাল রেফারেল অর অ্যাডমিশন। ইয়েলো মানে তাকে তখনই আমি ট্রিটমেন্ট দিয়ে বাসায় ছাড়তে পারবো, কিন্তু ট্রিটমেন্ট দিতে হবে। আর গ্রিন হলো জাস্ট সাপোর্টিভ হোম কেয়ার, সেরকম কোনো ইয়ে লাগবে না, ঠিক আছে। পিঙ্ক, ইয়েলো, গ্রিন। আর হলো আসে ডেঞ্জার সাইন। এইটা তোমাদের মেজর সিমটম বলা হয়, যে মেইন সিমটম কি কি আইএমসি তে 2 months to 5 year, সেটা হলো কাফ অর ডিফিকাল্ট ব্রিদিং, ডায়রিয়া, ফিভার,
এয়ার ইনফেকশন, এই চারটা জিনিস, এটা এমসিকিউ আসে এবং টেবিল ভাইভাতে এবার ধরেছে। আর 0 to 2 মান্থ আর ইয়াং ইনফেন্টের ক্ষেত্রে লোকাল ব্যাকটেরিয়াল ইনফেকশন, ডায়রিয়া, জন্ডিসও দেখা হয়। সাথে কি এগুলো হলো সিমটম, সাথে আমরা কি চেক করি, তার ইমিউনাইজেশন স্ট্যাটাস চেক করি, তারপরে ম্যালনিউট্রিশন আছে কিনা চেক করি, এইচআইভি অথবা আদার পটেনশিয়াল কোনো প্রবলেম আছে কিনা, ভ্যাকসিনেশন দেওয়া হয়েছে কিনা, এগুলো দেখা হয়। এবং মাকে বলে দেওয়া হয় হোয়েন টু রিটার্ন, এগুলোর ব্যাপারে, খাবার ব্যাপারে কাউন্সিলিং করা হয়। আচ্ছা, এই যে 0 to 2 মান্থ, 2 মান্থের পরে এগুলো তোমরা ডেঞ্জার সাইন পারো, এটা সবাই গড়গড় করে বলো, কখনো ভুল হয় না। লেথার্জিক আর আনকনসিয়াস এগুলো কিন্তু সিমটম না, এতক্ষণ গেল সিমটম, আর এটা হলো ডেঞ্জার সাইন। লেথার্জিক, কনভালশন, ভমিটস এভরিথিং, নট এবল টু ড্রিঙ্ক। আর হলো ওই 0 to 2 মান্থেরটাই ঝামেলা হয়, এইটা ডেঞ্জার সাইন অফ 0 to 2 মান্থ। 1 2 3 4 5 6 7টা, লাকি 7। নট ফিডিং ওয়েল, কনভালশন, ফাস্ট ব্রিদিং, চেস্ট ইনড্রয়িং, গ্রান্টিং, ফিভার অথবা হাইপোথার্মিয়া, মুভমেন্ট অনলি হোয়েন স্টিমুলেটেড। এটার জায়গায় যদি তোমরা ওই চারটা লিখো একদম 0 পাবা। এবার রিটেনে অনেক ফেল, রিটেনে পাস আসে নাই সহজে। আচ্ছা, হোয়েন টু রিটার্ন, কখন আসবে একটা বাচ্চা, এটা এমসিকিউ আসে, যে বাচ্চা সিকার হয়ে গেলে, জ্বর আসলে, ফাস্ট ব্রিদিং থাকলে, ডিফিকাল্ট ব্রিদিং থাকলে, স্টুলে ব্লাড আসলে, অথবা স্যালাইন দিয়ে পাঠিয়েছে সে স্যালাইনটা খেতে পারছে না। ফলো আপটা এটা এমসিকিউ আসে, কোনটা কত, চার্ট আছে, এটা দেখে নিবা। ম্যাক্সিমামই হলো 3 দিনে, যেগুলো নাকি নিউমোনিয়া, ডিসেন্ট্রি, ম্যালেরিয়া, আর হলো পারসিস্টেন্ট ডায়রিয়া যেগুলো একটু বেশি দিনে, সেগুলো 5 ডেজ, আর ম্যামটা মডারেট ম্যালনিউট্রিশন 30 ডেজ, এটা সবচেয়ে বেশি, এনিমিয়া 14 দিনে। এখানে আর কিছু নাই। তারপরে কই পিএমটাতে চলে যায়। আইওয়াইসিএফ থেকে তো বললাম কমপ্লিমেন্টারি ফিডিং এর ইয়ে লাগবে, আর আইএমসিএ থেকে আর কিছু নাই। এবার তোমাদের ক্লাসিফিকেশন গুলো একটু শর্ট করে দেন ম্যাডাম, ক্লাসিফিকেশনটা অনেক আছে। আচ্ছা, ক্লাসিফিকেশন মেইনলি তোমাদের ডায়রিয়া আর নিউমোনিয়াটাই আসবে, ওটা ডায়রিয়া নিউমোনিয়ার সময় আমি আবার বলতেছি। আর ফিভারের ক্ষেত্রে কি কি ফিভার দেখা হয় সেটা ধরা হয়। ফিভারের মধ্যে দেখা হয় তোমার কি, একটা হলো ম্যালেরিয়া, আরেকটা কি মেনিনজাইটিস, আরেকটা মিজেলস, তিনটা। 3M, ম্যালেরিয়া, মিজেলস, মেনিনজাইটিস, এই তিনটা হলো ফিভারে কভার করা হয়। আর তোমার ইয়েতে ম্যালনিউট্রিশনে হলো ম্যাম, স্যাম আর নো ম্যালনিউট্রিশন। তারপরে আর কি আছে ক্লাসিফিকেশন, ইয়ার প্রবলেমে অ্যাকিউট, ক্রনিক আর নো ইয়ার ইনফেকশন। আর কি আছে ক্লাসিফিকেশন, এগুলাই তো মেইনলি আসে। ডায়রিয়া আর নিউমোনিয়া, ওটা আমি আসতেছি, স্যামটা পড়িয়ে নিই, টাইম নাই, এটা যায় না কেন। আচ্ছা, পরে যেতে থাকি। আচ্ছা, এটার মেইনলি হলো এই ক্রাইটেরিয়াটা 6 মান্থ টু 5 ইয়ার, যেটা সেটা আমরা যে কোনো একটা দেখবো, যে মুয়াকটা 115 কম কিনা, ওয়েট ফর লেংথ জেস্কোর -3 নিচে কিনা, আর বাইপিটাল ইডিমা আছে কিনা। আর লেস দেন 6 মান্থ আমরা এই এটা বোঝা যায় না, মুয়াকটা বোঝা যায় না, ভিজিবল একটা ওয়াস্টিং মনে হয়, বাইপিটাল ইডিমা অথবা লেংথ জেস্কোরটা যদি -3 নিচে থাকে সেটা। তো এই ক্রাইটেরিয়াটা তোমাদেরকে ধরে, এটা থাকবে বা রিটেনে আসে। এবার একটা সিনারিও ছিল, সিনারিওতে কিন্তু কেউ ডায়রিয়া লিখতে পারে নাই, স্যাম যে সেটাও নাকি বোঝে নাই, ক্লাসে যারা ছিল তারা বলে দিয়েছে তারপরে বুঝেছে। আচ্ছা, ক্লাসিফিকেশন 4 ভাবে করা যায়, যে WHO ক্লাসিফিকেশন, গ্লোমেজ ক্লাসিফিকেশন, ওয়েলকাম, ওয়াটারলো, এগুলো নামটা বলতে পারলেই হবে, গোমেজ, ওয়েলকাম, ওয়াটারলো। ম্যারাসমাস, কোয়াশিয়ারকর, যে একটা ছবি থাকে তোমাদের টেবিল ভাইবার মধ্যে, তখন পার্থক্য ধরে আর কি, যে ম্যারাসমাসে ইডিমা থাকবে না, কোয়াশিয়ারকরে থাকবে, ওয়াস্টিং থাকবে ম্যারাসমাসে, তারপরে মেন্টাল চেঞ্জ থাকবে, অ্যাপাথেটিক, ম্যারাসমাসে কোনো মানে এক্সপ্রেশনলেস ফেস, আর এখানে ইরিটেবল, কোয়াশিয়ারকরে ইরিটেবল থাকবে, ঘ্যান ঘ্যান করতে থাকবে। অ্যাপেটাইট, ম্যারাসমাসে অ্যাপেটাইট ভালো, স্কিন চেঞ্জ থাকবে কোয়াশিয়ার করে, হেয়ার চেঞ্জ থাকবে কোয়াশিয়ার করে, অ্যালবুমিন লো থাকবে কোয়াশিয়ার করে। আচ্ছা, অ্যাডমিশন ক্রাইটেরিয়া 10 স্টেপটাই সাধারণত আসে, তোমরা এই সিরিজ হাইপোগ্লাইসিমিয়া, হাইপোথার্মিয়া, ডিহাইড্রেশন, আর এখানে ইনফেকশন। আর ইলেকট্রোলাইট ইমব্যালেন্সটা কারেক্ট করা হয়, মাইক্রোনিউট্রিয়েন্ট ডেফিসিয়েন্সিটা কারেক্ট করা হয়, ট্রিট না কারেক্ট করা হয়, মানে এটা প্রিভেন্ট বলা নাই। তারপরে আমরা ফিডিং স্টার্ট করব, ক্যাচ আপ গ্রোথটা অ্যাচিভ করবে, সেন্সরি স্টিমুলেশন দিব, আর ডিসচার্জের জন্য ফলো আপের জন্য প্রিপেয়ার করব।
GTDEIMF-CSF। আচ্ছা, দুইটা ফেজে করা হয়। এটা ভাইভাতে ধরে স্টেবিলাইজেশন প্রথম 7 দিন আমরা স্টেবিলাইজ করে আমরা রিহেবিলিট করি পেশেন্টটাকে 2 থেকে 6 সপ্তাহে। আচ্ছা, হাইপোগ্লাইসেমিয়া ট্রিটমেন্ট ভাবে ডিটেইলস আসে না, ডিহাইড্রেশনটা এবার এসছে। হ্যাঁ, কি করা হয়, সাধারণত সাম ডিহাইড্রেশন নিয়ে আসবে, সিভিয়ার আনা মানে শকে আসা। এই দুইটাই হলো 12 ঘন্টা। আবারও বলতেছি, সেদিন ক্লাসে বলেছি, আবারও বলতেছি, 12 ঘন্টা, 2 ঘন্টা আর 10 ঘন্টা। সিভিয়ার ছাড়া, শক ছাড়া আমরা কখনোই স্যামের পেশেন্টদেরকে আইভি ফ্লুইড দিব না। কিন্তু এখানে দিব যখন নর্মাল 2 ঘন্টায় আমরা 5 ml পার কেজি করে প্রতি 30 মিনিট আমরা রেজোমালটা দিব। তারপরে 10 ঘন্টা অল্টারনেটলি আমরা 10 ml পার কেজি করে রেজোমাল দিব, একবার রেজোমাল একবার F75। তারপর যখন রিহাইড্রেট হয়ে যাবে তখন আমরা F75টাই 2 আওয়ারলি কন্টিনিউ করব। আর যদি সিভিয়ার নিয়ে আসে তাহলে কলেরা স্যালাইনটা 20 ml পার কেজি, আগে ছিল 15, এখন আবার বলে 20 ml পার কেজি পার আওয়ার করে ফর 2 আওয়ার্স, টোটাল 40 ml পার কেজি দিচ্ছি। এটার মতো রেজোমাল 10 ml পার কেজি পার আওয়ার করে অল্টারনেট আওয়ারে F75, টোটাল 10 ঘন্টা, তারপর আমরা F75টা কন্টিনিউ করব। ঠিক আছে, এটা যেন ভুল না হয়। এবার কিন্তু এসেছিল। তারপর ইনফেকশনের জন্য আমরা কি কি দিব, অ্যামোক্সিসিলিন বা পিসিলিন, জেন্টামাইসিন অথবা সেফট্রাক্সন। ইলেক্ট্রোলাইটসে আমরা পটাশিয়াম, ম্যাগনেসিয়াম কারেকশন দিই, বিভিন্ন ধরনের ভিটামিনস, ফলিক অ্যাসিড, জিঙ্ক এগুলো দিয়ে দিই, কিন্তু আয়রন দিব না। আয়রনটা আমরা রিহেবিলিটেশন ফেজে দিব। ফিডিংটা আমরা জিজ্ঞেস করি, তোমরা বলতে পারো না যে ভালোরা পারে। কি ফর্মুলা দেওয়া হয়, F75 মানে প্রতি 100 ml এ 75 কিলো ক্যালোরি, এবং সেটাতে প্রোটিন থাকে 0.9 গ্রাম। আর F100 এ প্রতি 100তে 100 কিলো ক্যালোরি থাকবে এবং 2.9 থাকে প্রোটিনটা। এটুকু বলতে পারলেই হবে যে আমরা স্টেবিলাইজেশন ফেজে F75 শুরু করি আর রিহেবিলিটেশন ফেজে F100 শুরু করি। ঠিক আছে, তারপরে কখন আমরা ডিসচার্জ করবো, যখন নাকি এটা তো -3 ছিল, -2 চলে আসে, ইডিমা চলে গেছে, কোনো ইনফেকশন নাই, ইমিউনাইজ করা হয়েছে না। আচ্ছা, ডার্মাটোসিসের যে ছবিটা থাকে জিজ্ঞেস করা হয় যেখানে কি কি ডার্মাটিক মানে চেঞ্জ থাকে। হাইপো অথবা হাইপার পিগমেন্টেশন থাকে, ডিসকোয়ামেশন, ফ্ল্যাকি পেইন ডার্মাটোসিস, এজি পেভমেন্ট ডার্মাটোসিস, মোজাইক ডার্মাটোসিস, রেটিকুলার পিগমেন্টেশন, আলসারেশন, এক্সুডেটিভ লেশন, বার্নের মতো উইপিং লেশন। আমরা কি করি, পেরিনিয়ামটাকে ড্রাই রাখি এবং ওই যে এর উপরে 1% পটাশিয়াম পারম্যাঙ্গানেট দিই, জিঙ্ক সাপ্লিমেন্টেশন দিই। ঠিক আছে, স্কিন চেঞ্জটা তোমাদের জরুরি কিন্তু লাল কালিতে লেখা। আর শকের ম্যানেজমেন্ট কমপ্লিকেশনটা আসে, ওই যেগুলো ট্রিট করলে সেগুলো কিন্তু ইমিডিয়েট কমপ্লিকেশন, হাইপোগ্লাইসেমিয়া, হাইপোথার্মিয়া, ডিহাইড্রেশন, ডিসইলেক্ট্রোলাইটেমিয়া, ইনফেকশন, ভিটামিন এ ডেফিসিয়েন্সি, শক আর ডার্মাটোসিস নিয়ে আসবে। আর কমপ্লিকেশন ট্রিটমেন্টের জন্য সিউডোটিউমার সেরেব্রি, নিউট্রিশনাল রিকভারি সিনড্রোম, খান সিনড্রোম, রিকেটস, রিফিডিং সিনড্রোম, লেটে গিয়ে তার মেন্টাল রিটার্ডেশন, গ্রোথ রিটার্ডেশন হতে পারে। আচ্ছা, এখানে আর নাই। এবার তোমাদের ডায়রিয়াটার, নর্মাল ডায়রিয়া এখনো ভুল করো নর্মাল ডায়রিয়া। এখানে চলে যাচ্ছে, ডায়রিয়া হলো তোমাদের কয় ধরনের, এটা লাগে অ্যাকিউট ওয়াটারি ডায়রিয়া, ইনভেসিভ ডায়রিয়া, পারসিস্টেন্ট ডায়রিয়া। যখন 2 সপ্তাহের বেশি হয়ে যাবে তখন সেটা পারসিস্টেন্ট ডায়রিয়া। ঠিক আছে, আচ্ছা। এখন শীত সিজনে বাচ্চাদের বেশি হয়, এটা জিজ্ঞেস করো 2 বছর নিচে বাচ্চাদের কোনটা ডায়রিয়া বেশি হয়, রোটা ভাইরাল ডায়রিয়া। আমরা কিন্তু এখন প্রচুর পেশেন্ট পাচ্ছি। আচ্ছা, এছাড়া ইকোলাই হতে পারে, ভিব্রিও কলেরি, কয়েকটা নাম জানতে চাই ভাইভাতে। আচ্ছা, এখানে তোমার এই জিনিসটা লাগবে, এইটা লাগবে যে নো ডিহাইড্রেশন, সাম ডিহাইড্রেশন, সিভিয়ার ডিহাইড্রেশনের সাইন গুলা। তারপরে ম্যানেজমেন্টটা, ট্রিটমেন্টে কিন্তু দেখো এই 4টা হেডিং এ ট্রিটমেন্টটা দিবা, তাহলে খুব ভালো হয়। রিহাইড্রেশন, কন্টিনিউ ফিডিং, জিঙ্ক সাপ্লিমেন্টেশন আর অ্যান্টিবায়োটিক্স ইফ নিডেড, সব ক্ষেত্রে লাগে না। আচ্ছা, প্ল্যান সিটা আবার বলি, তোমরা আবার ভুল করো, মানে বারবার ভুল করো, 18 মাস 13 মাস যাই বলি তখন এই সময়টাতে আবার প্যাচ লাগাও। তোমাদের ব্যাচটা বিশেষ মানে EM13 প্লিজ তোমরা ভুলটা করো না। 12 মাসের উপরে হলে আমরা বড় বাচ্চা, তাই অল্প সময়ে 3 ঘন্টায়, আর 3 ঘন্টার দ্বিগুণ হলো 6 ঘন্টা, সেটা হলো ছোট বাচ্চাদের, আর 6 ঘন্টার দ্বিগুণ হলো 12 ঘন্টা, সেটা হলো স্যামের বাচ্চাদের। ঠিক আছে, 3 ঘন্টা, 6 ঘন্টা, 12 ঘন্টা। আচ্ছা, তাহলে এখানে 30 মিনিট আর 2.5 আওয়ার, আর এখানে 1 ঘন্টা আর 5 ঘন্টায় কি দিব, 30 ml পার কেজি, 70 ml। তোমরা পার কেজিটা বলতে ভুলে যাও, পার কেজিটা অবশ্যই লিখতে হবে, না তো পুরোটাই কাটা। কি দিব, তোমরা কলেরা স্যালাইনটা লিখতে ভুলে যাও, অনেক সময় অনেকে ওর স্যালাইনও লিখে ফেলো, কেন জানি না, মাথা কাজ করে না হয়তো, তখন শুধু কলেরা স্যালাইন লিখলেও এনাফ। তাহলে প্রথমে হলো 100 ml পার কেজি, সেটাকে আমরা ভাগ করব, বড় বাচ্চাকে 3 ঘন্টা, ছোট বাচ্চাকে 6 ঘন্টা, 1 ঘন্টা 5 ঘন্টা, আধা ঘন্টা 2.5 ঘন্টা, আর 30। প্রথমে অল্পটা দিব অল্প সময়, বেশিটা দিব বেশি সময়, 70 ml পার কেজি। এবং অনেক সময় এটা থাকে, কি কি থাকবে, সাইনগুলা লাগবে, সামের ডিহাইড্রেশনের সাইন এবং সিভিয়ারের। আচ্ছা, এখানে এবার সাম ডিহাইড্রেশনের ম্যানেজমেন্ট আসছিল তোমাদের ইয়েতে, অস্পিতে।
অসমির মধ্যে এখানে এই 75 ml পার কেজি কলেরা স্যালাইন লিখেছে, এখানে কলেরা স্যালাইন হবে না, ওটস স্যালাইন হবে। ওটস স্যালাইন 75 ml পার কেজি 4 ঘন্টায় আমরা দিব, ঠিক আছে। এবং কি কি ফিচার্স থাকবে? রেস্টলেস, সানকেনাইজ, ড্রিঙ্কস ইগারলি দেখলে তোমরা কিন্তু সাথে সাথে সাম ডিহাইড্রেশনের কারেকশনে চলে যাবা। আচ্ছা, নো ডিহাইড্রেশন ওরকম কোনো সাইন নাই, শুধু লুজ মোশনের হিস্ট্রি নিয়ে আসবে। 2 বছর পর্যন্ত আমরা 100 ml করে দিই প্রতিবার পার্জিং এর পর, আর 2 বছর পরে 100 থেকে 200 ml। তাহলে ডায়রিয়া থেকে আর কিছু কিন্তু নাই, এটাই জরুরি। জিঙ্কে রোল অফ জিঙ্কটা আসে, হ্যাঁ, এটা কি করে? ডিউরেশন, সিভিয়ারিটি এবং রিকারেন্সটা কমায়। ডিউরেশন, সিভিয়ারিটি, রিকারেন্স। আর ইমিউন সিস্টেমকে বুস্ট আপ করে, আর হলো ইন্টেস্টাইন লাইনিংকে হিলিং করে, আর ফ্লুইড অ্যাবজর্পশনে হেল্প করে। 4টা পয়েন্ট, ঠিক আছে। রোল অফ জিঙ্ক কিন্তু আসে। অ্যান্টিবায়োটিক শুধু আমরা দিব, কলেরাতে অ্যান্টিবায়োটিক দিব, আর তেমন যে রোটা ভাইরাসের কোনো দরকার নাই, আর জার্ডিয়াসিস এ দিব। তোমরা নাম বলতে পারলেই হবে। ডায়রিয়ার কমপ্লিকেশন আসে, ইলেকট্রোলাইট ইমব্যালেন্স, হাইপোনেট্রিমা, হাইপারনেট্রিমা দুইটাই হতে পারে, শক, হাইপোগ্লাইসেমিয়া, রেনাল ফেলিওর। আচ্ছা, আর কিছু নাই, এবার নিউমোনিয়াতে চলে যাই। ডায়রিয়া থেকে জাস্ট এটাই, তোমাদের প্ল্যান বি প্ল্যান সি জানলে মোর দেন এনাফ, আর কিচ্ছু আসে না, কিন্তু এটাতেই তোমরা ভুল করো। কই গেল রেসপিরেটরি, কই গেল? আই সজীব, সজীব এটা তো না। আই সজীব, ওই যে ইয়েতে যেতে পারছি না, ডেস্কটপে আরেকটা আছে, ওটা মিনিমাইজ করো নাই। ডেস্কটপে যাব কিভাবে? না না না, ডেস্কটপে যেতে হবে আমার, এটা তো না। দেখি, এই হ্যাঁ হ্যাঁ দেখি, আগেরটা একটা আসতেছে না, এটা পরেরটা, কই পরেরটা, এর পরেরটা দেখি, একটু আগে আসছিল তো। কেমন লাগে? কই সজীব নাই? পিএম লাগবে না, লাগবে না। আচ্ছা, শেয়ার দেই প্রেজেন্টেশন। হাই হাই নিউমোনিয়া ক্লাসিফিকেশনটা। আচ্ছা, ব্রঙ্কিওলাইটিস তোমাদের একটু বলি, যে ব্রঙ্কিওলাইটিসের এক্সরেটা জিজ্ঞেস করে কি থাকে, হাইপার ইনফ্লেশন আর হাইপার ট্রান্সলুসেন্সি, এটা ভুলে যেও না। আচ্ছা, নিউমোনিয়ার পর দিন আনতেছে, আজকে 1টাও বেজে গেছে, আজকের মতো শেষ। তাহলে আজকে আইএমসিতে আমি তোমাদের বললাম কি কি লাগবে, স্যামে বললাম ক্রাইটেরিয়া মানে 10 স্টেপ লাগবে, আর হলো ডিহাইড্রেশনের ম্যানেজমেন্টটা লাগবে, ডায়রিয়াতে প্ল্যান বি প্ল্যান সি, ঠিক আছে। আর নিউমোনিয়াটা আমি কালকে নিউমোনিয়া দিয়ে শুরু করব, তোমার ক্লাসিফিকেশনটা পড়ায় ফেলবো তখন। কারো কোনো কোশ্চেন? আজকে যা যা পড়ানো হলো, ম্যাডাম যা বললো, আমি যা বললাম, এগুলো আজকে শেষ করে ফেলো, দিনেরটা দিনে শেষ করে ফেলে তোমাদের ব্লক দেওয়া হয়, যাতে ব্লকের সময় তোমরা ওই সাবজেক্টগুলো শেষ করে ফেলতে পারো, ঠিক আছে। কোনো কোশ্চেন আছে? কেউ কি নাই না কিনা, আমাকে শুনতে পাচ্ছে না, কোনটা? না ম্যাডাম, আসি। আচ্ছা, আজকে যা যা ইউনিটের যেটা পড়ানো হলো, এবং এই যে ডায়রিয়া, স্যাম, আইএমসিআই, আইওয়াইসিএফ, ইটেট, এগুলো একটু কাইন্ডলি তোমরা পড়ে ফেলো সবাই, হ্যাঁ। আজকে পারবা, এটা একটা রাতে সম্ভব। তাহলে আর এখন পড়লে আর পরে পরীক্ষার আগে পড়া লাগবে না, ঠিক আছে। জি ম্যাডাম। শেষ। ওকে, বাই। আসসালামু আলাইকুম ম্যাডাম। আসসালাম।